যারা অলরেডি ওই অ্যাপে যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। কেমন আছেন ভাইয়া? ভালো আছি, কিন্তু অনেক শীত পড়ছে, অনেক শীত পড়ছে। এত শীত কেন পড়বে বলো তো? এত শীত পড়লে ভালো লাগে? তোমরা তো জানো রাজশাহীতে কি শীত, রাজশাহীতে কি শীত, অনেক শীত। হ্যাঁ, রংপুরে অনেক শীত, অবশ্যই রংপুরে অনেক শীত, উত্তরবঙ্গ। ওকে, চলো সবকিছু ফকফকা। বলো কেমন আছো সবাই? বলো 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 বলো, তাড়াতাড়ি বলো কেমন আছো সবাই বলো। দাদা হোমওয়ার্কের কয়েকটা ম্যাথ পারি নাই, হোমওয়ার্কের সবগুলো ম্যাথ করে দিব তোমাদের। আমি ওই যে প্র্যাকটিস শিটটা দেখলাম, প্র্যাকটিস শিটে অনেকগুলো ম্যাথ আমি করে দিব, কোনো সমস্যা নেই। জাস্ট খালি শুক্রবারটা আসতে দাও। তোমরা আমার শুক্রবার একটা খোঁচা দিবা যে ভাই শুক্রবার আসছে, আপনাকে একটা খোঁচা দিলাম। তো শুক্রবারে আমি দেখি তোমাদের মনে করো যে ওই প্র্যাকটিস প্রবলেমের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো নিয়ে আমি সলভ দিতে থাকবো। যার যেটাতে সমস্যা সে সেটা এসে দেখে নিবা, সব না দেখলেও চলবে, শুধু যার যেটাতে সমস্যা সেইটা এসে দেখে নিবা। আমি প্র্যাকটিস প্রবলেমের অনেকগুলো ম্যাথ সলভ করে দিব, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো, ঠিক আছে? শীতের মধ্যে পড়াশোনা করতেছো ঠিকঠাকভাবে। তো আজকে আমরা নিউটনের বলবিদ্যা অধ্যায়ের 13তম ক্লাস করব। আজকে আমরা ফ্রিকশন পড়ব। তো তোমাদের এই যে মানে বড় ভাই যারা যারা এবার আর কি অ্যাডমিশন দিবে ওদের নিয়ে তো আমরা একটু ব্যস্ত আছি, এই কারণে আমি তোমাদের কয়েকটা এক্সট্রা ক্লাস নিতে পারতেছি না। কিন্তু আমি একটু ফ্রি হই এই যে কয়েকটা দিন পরেই ওদের কোর্সটা শেষ হয়ে যাবে। কোর্সটা শেষ হয়ে গেলে তোমাদের আমি একটু বেশি বেশি করে ক্লাস নিয়ে, ঠিক আছে, নিউটনের বলবিদ্যা অধ্যায়টা শেষ করে দিব। বুঝতে পারছো? কোনো সমস্যা আছে বলো, কোনো সমস্যা আছে কি? একটু একটু জাস্ট একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। কারণ ক্লাস ধরো, তোমরা অনেকে বলতেছো ভাই তাড়াতাড়ি শেষ করে দেন। তাড়াতাড়ি শেষ করলে যে সমস্যা সেটা হচ্ছে তোমরা পরে বুঝবা। তাড়াতাড়ি শেষ করলে তোমাদেরও বহুত সময় আছে, এখন বহুত সময় আছে। এখনও তোমাদের মধ্যে, তোমাদের সারা বাংলাদেশে যদি সায়েন্সের স্টুডেন্ট আমি চিন্তা করি 100 জন স্টুডেন্ট সারা বাংলাদেশে, তার মধ্যে পার্সেন্টেজে মানে 100% স্টুডেন্টের মধ্যে এখনও পার্সেন্টেজে স্টুডেন্ট ধরো 50% স্টুডেন্ট ভালোভাবে পড়াশোনা শুরু করে নেই। এখনও 50% স্টুডেন্ট ভালোভাবে পড়াশোনা শুরু করে নাই। আর তোমরা যারা প্রথম থেকে পড়তেছো, প্রথম থেকে আমাদের সাইকেলগুলোতে আসো, পড়াশোনা ফেলে রাখো নাই, প্রত্যেক দিনে ক্লাস প্রত্যেক দিন করে গেছো, বা প্রত্যেক দিন না করলে অ্যাটলিস্ট রেকর্ড করে ক্লাসগুলো করে গেছো, তোমরা অনেক আগাই গেছো, অনেক অনেক আগাই গেছো। তোমরা যে একটা সময় কোন জায়গায় চলে যাবা যদি রেগুলার পড়াশোনার মধ্যে থাকতে পারো, তোমরা নিজেরাও চিন্তা করতে পারবো না, ঠিক আছে? একটা ধরো যে মিনিমাম ব্রেনের একটা স্টুডেন্ট হোক, সে যদি রেগুলার পড়াশোনার মধ্যে থাকে, সে যদি রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকে, তাহলে তারে দিয়ে যে কি মারাত্মক লেভেলের রেজাল্ট সম্ভব তোমরা নিজেরাও কল্পনা করতে পারবে না। তো চলো আমরা আজকে নিউটনের বলবিদ্যায় ঘর্ষণ আমরা ফ্রিকশন আমরা পড়তেছিলাম, তো তার আজকে কয়েকটা স্পেশাল ম্যাথ প্রবলেম সলভ করব, বিশেষ করে কয়েকটা অ্যাডভান্স ম্যাথ প্রবলেম সলভ করব। তো দুই একটা তোমরা অলরেডি প্র্যাকটিস শিটে পেয়ে যাবা। এখানে আজকে ক্লাসে যে কটা ম্যাথ করাবো তার দুই একটা তোমরা অলরেডি প্র্যাকটিস শিটে পেয়ে যাবা। আর কিছু ম্যাথ থাকবে একেবারে আনকমন ম্যাথ, একেবারে ইউনিক ম্যাথ। তো সেই ম্যাথ প্রবলেমগুলো আমরা সলভ করাবো। কি ক্লিয়ার? কথা কি বুঝতে পারছো? তো এই অধ্যায়ে আর কয়টা ক্লাস লাগবে? লাগবে আরও কয়েকটা ক্লাস, ঠিক আছে? আমরা কৌণিক গতি এখনো শুরু করি নাই, বাট কৌণিক গতি রৈখিক গতির অংশের তুলনায় খুবই কম, ঠিক আছে? কৌণিক গতি রৈখিক গতির অংশের তুলনায় খুবই কম, বাট আমরা ইন ডিটেলস পড়বো। তোমরা বোর্ড বই খুললে একটু দেখতে পাবা যে আমাদের বোর্ড বই অনেক কিছু নাই, অনেক টপিক নাই। তাহলে ডিটেলস শিখতে গেলে একটু সময় বেশি দিতে হবে, তাই না? ডিটেলস শিখতে গেলে কি করতে হবে? একটু সময় বেশি দিতে হবে, একটু খাটতে হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? আমরা তোমাদের সর্বোচ্চ জিনিসটা দিব, একেবারে রেডি করে দিব, ঠিক আছে? তোমরা একেবারে রেডি করে সর্বোচ্চ জিনিসটা পাচ্ছ। তাহলে তোমরা কি করবা? ওই জিনিসগুলো যা আমরা পড়াই যাব, পুরোনো পড়াগুলা খালি রিভিশনের মধ্যে রাখবা। পুরোনো পড়া যদি ভুলে বসে থাকো তাহলে কিন্তু খুব খারাপ হবে। সিলেবাস শেষ করাচ্ছে কি জিনিসটা গুরুত্বপূর্ণ জানো? যে সিলেবাস শেষ করাচ্ছে যতটুকু শেষ হয়েছে সেইটুকু তুমি একেবারে 100% তোমার খুব ভালোভাবে শেষ হয়েছে কিনা, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমার মনে করো দেখবা অনেক স্টুডেন্ট লাফায় লাফায় কোর্স শেষ করে ফেলে অফলাইনে। আমরা অফলাইনে দেখি অনেক স্টুডেন্ট মনে করো লাফাই লাফাই কোর্স শেষ করে ফেলে, বা অনেক টিচার মনে করো 2 মাস 3 মাসের মধ্যে কোর্স শেষ করে ফেলে। এইটা দিয়ে কিন্তু খুব বেশি লাভ হয় না, কারণ 3 মাসে কোর্স শেষ করা যায়, টিচারের কোর্স শেষ হয়, স্টুডেন্টের হয় না। কারণ স্টুডেন্টের কি করতে হবে? আস্তে আস্তে জিনিসগুলো মাথার মধ্যে ঢুকাইতে হবে, আস্তে আস্তে জিনিসগুলো প্র্যাকটিস করে করে তার আত্মস্থ করতে হবে। আমি পড়াই গেলাম, তুমি প্র্যাকটিস করলে না, তাহলে আমার কোর্স শেষ হয়ে যাবে, তোমার কিন্তু শেষ হবে না। ওকে, ক্লিয়ার? তো চলো আমরা শুরু করি, অনেকক্ষণ বয়ান দিয়ে ফেলছি। তো দেখো
আমাদের প্রথম যে ম্যাথটা বলতেছে এটা খুবই সহজ একটা প্রবলেম। এই ম্যাথটা বলতেছে কোনো একটা গাড়ির চাকার সাথে, একটি গাড়ির চাকার সাথে রাস্তার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এটা হচ্ছে 0.10 এবং চল ঘর্ষণ গুণাঙ্ক মানে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, গতীয় ঘর্ষণ গুণাঙ্কটা হচ্ছে 0.04। ওকে, এটা হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। এবার বলা হচ্ছে গাড়ির ভর 1000 কেজি। দুটো কোশ্চেন, ন্যূনতম কি পরিমাণ বল দিলে গাড়িটি চলার উপক্রম হবে? ন্যূনতম কি পরিমাণ বল দিলে গাড়িটি চলার উপক্রম হবে। 2 নম্বর কোশ্চেন, এটা কিন্তু সৃজনশীল প্রশ্ন আকারে আসতে পারে। আর কত বল দিলে গাড়িটি 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলবে? এটা হচ্ছে কোশ্চেন। আর কত বল দিলে গাড়িটি 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলবে? আসো, কেমন তল? কোনো হেলানো তলের কথা বলে নাই। তাহলে আমরা নিষ্পাপ মনে চিন্তা করে নিব যে একটা সমতল, এই সমতলে ধরো একটা গাড়ি ধরতে পারো তুমি, একটা ব্লক এরকম এঁকে দিতে পারো, কোনো ব্যাপার না। একটা গাড়িও আঁকতে পারো, একটা ব্লকও আঁকতে পারো। তো আসো আমরা গাড়িটাকে এভাবে আঁকলাম। ধরো এইটাই হচ্ছে গাড়ি, এটা হচ্ছে গাড়িটা, ধরো এইটা হচ্ছে গাড়ি। তো এই গাড়িটা এই তল থেকে চলতে শুরু করবে ন্যূনতম কি পরিমাণ বল দিলে? যদি এই তলে ফ্রিকশন না থাকতো, ধরো ফ্রিকশন নেই, তাহলে ফু দিলেই চলতো, কারণ ফ্রিকশন নেই, তাহলে সামান্য ধাক্কা দিলেই চলবে। ঠিক আছে, ফ্রিকশন যদি না থাকে, কিন্তু এই তলে ফ্রিকশন আছে, তাহলে ফ্রিকশন থাকলে কিন্তু তুমি এসে ধাক্কা দিবা আর গাড়ি চলতে শুরু করবে, এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাহলে তোমার কি করতে হবে? এমন বল দিতে হবে যেন স্থিতি ঘর্ষণের যে সীমান্তিক মান, সর্বোচ্চ মান, সেইটাকে অতিক্রম করে যাইতে পারে, তাহলে গাড়িটা চলতে থাকবে। ঠিক আছে, বা চলার উপক্রম হবে, চলতে থাকবে না, চলার উপক্রম হবে। তাহলে যতক্ষণ বলবে চলার উপক্রম হবে, বলো তো সেটা স্থিতি ঘর্ষণ না চল ঘর্ষণ? চলবে না, চলতে থাকবে না, ত্বরণ নিয়ে চলবে না, বা সমবেগ নিয়ে চলতে থাকবে না, তাহলে চলার উপক্রম হবে। দ্যাট মিনস স্ট্যাটিক ফ্রিকশন, স্থিতি ঘর্ষণ। তাহলে কত বল প্রয়োগ করলে গাড়িটি চলার উপক্রম হবে? তাহলে আসো আমরা একটু বল প্রয়োগ করি। গাড়িটিকে চালানোর জন্য এইদিকে এফ পরিমাণ বল দিলাম। গাড়ির উপর আর কি বল আছে? পৃথিবী তাকে টানতেছে নিচের দিকে, ওজন বলে mg, আর তলের অবিলম্বিক প্রতিক্রিয়া উপরের দিকে, সেটা হচ্ছে r। তলের অবিলম্বিক প্রতিক্রিয়া এটা উপরের দিকে r। তাহলে গাড়িটি এফ বল প্রয়োগ করলাম, গাড়িটি চলার এই তলে চলার উপক্রম হবে। কেন? কারণ বিপরীত দিকে ফ্রিকশন কাজ করবে। বিপরীত দিকে কি কাজ করবে? ফ্রিকশন। এই যে বিপরীত দিকে ফ্রিকশন, তা আমরা ফ্রিকশন ফোর্সটাকে এখানে না এঁকে কোথায় আঁকবো? একেবারে সবগুলো বলের ক্রিয়াবিন্দু এই জায়গায় আঁকবো। তাহলে কোন ফ্রিকশন? স্থিতি ঘর্ষণ, স্ট্যাটিক ফ্রিকশন, এফএস। তাহলে চলার উপক্রম হওয়ার জন্য কি হইতে হবে? আর সমান সমান এমজি আর এফ সমান সমান এফএস। তাহলে আর ইকুয়াল টু এমজি 1 নম্বর, আর এফ ইকুয়াল টু এফএস। ম্যাথ শেষ হয়ে গেছে। এবার এফএস ইকুয়াল টু মিউ এস ইন্টু আর, আর আর ইকুয়াল টু ওই যে উপরের লাইনে লেখা আর ইকুয়াল টু এমজি। তাহলে মিউ এস আর ইকুয়াল টু এমজি। এবার মিউ এস এর মান, এই তলের স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, তার মান 0.10। দেখো স্থিতি ঘর্ষণের মান দেখছো, স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মান দেখছো 0.10, আর চল ঘর্ষণ গুণাঙ্কের মান 0.04। হ্যাঁ, স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মানটা চল ঘর্ষণ গুণাঙ্কের চেয়ে অবশ্যই কম হবে। তাহলে গুণ এম এর মান 1000, জি এর মান 9.8। তো দেখো 980 নিউটন, নাকি 980 নিউটন। এই যে এত বল দিলে চলার উপক্রম হবে। এবার আমাদের বলছে তাহলে আর কত বল দিলে গাড়িটি 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলবে? আর কত? ভালো করে শুনিও, আর কত। তাহলে আসো আগে আমরা বল দিয়ে দেখি যে কত বল প্রয়োগ করলে আর কত, সেটা পরে বের করব। এক্সট্রা কত সেটা আমরা পরে বের করব। আগে দেখি কত বল দিলে গাড়িটা 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে চলে। এটা হচ্ছে গাড়িটা।
তাহলে এর উপর এই দিকে প্রযুক্ত বল এটা হচ্ছে এফ, তার বিপরীত দিকে ফ্রিকশন, তাহলে বিপরীত দিকে ঘর্ষণ বল এটা হচ্ছে ঘর্ষণ বল, এটা হচ্ছে এফএস, নিচের দিকে হচ্ছে আর, এটা হচ্ছে এমজি, নিচের দিকে আর, এটা হচ্ছে এমজি, তলের অভিলম্বিক প্রতিক্রিয়া উপরের দিকে এটা হচ্ছে আর, এটাই তো। কিন্তু এবার গাড়িটা চলতে থাকবে, কিভাবে চলতে থাকবে? ত্বরণ নিয়ে গাড়িটা এইদিকে চলতে থাকবে, এ ত্বরণ নিয়ে। তাহলে এবার চল ঘর্ষণ না স্থিতি ঘর্ষণ বলো? এবার কি ঘর্ষণ? এবার হচ্ছে চল ঘর্ষণ। তাহলে উপরে চলছে না নিচে চলছে বলো? আকাশে উড়ে গেছে না মাটিতে ঢুকে গেছে? কোনোটাই না। তাহলে আর সমান সমান কি? আর সমান সমান এমজি। আমরা এখন 2 নম্বর করতেছি, আর সমান সমান এমজি। ওয়াই অক্ষ বরাবর সবসময় একই থাকবে, ঠিক আছে? এফএস হবে না তো? ও আচ্ছা সরি, এফএস দিয়ে ফেলছি, এই তো দেখছো, তোমরা বুঝে গেছো। তাহলে এফএস হবে না, কি হবে? এটা এফ কে, ঠিক আছে? এটা হচ্ছে এফ কে, বুঝলা? বয়স হয়ে গেছে আর এমনিতে শীত পড়ছে, বুঝছো? শীতে ভুলে যাচ্ছে। এবার আসো, এবার আসো, এই দুটোর মধ্যে কে বড়? অবশ্যই ঘর্ষণ কোনোদিন বড় না, এইদিকে চলবে, তার মানে এটা বড়। তাহলে এফ মাইনাস এফ কে ইকুয়াল টু কি? সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। এবার ত্বরণ নিয়ে চলবে, সমবেগে না। যদি বলতো আর কত বল দিলে সমবেগে চলবে, তখন আমরা কিন্তু এর মান 0 বসে নিয়ে হিসাব করতাম, কিন্তু এখানে 0 না। তাহলে এখানে ত্বরণের মান কত? 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ। তাহলে এফ মাইনাস এফ কে মানে মিউ কে ইন্টু আর। তো আমরা এফ এর মানটা বের করতে চাই, তো তাহলে মিউ কে এফ কেটাকে ওই পাশে নিয়ে যাই। তাহলে এফ কে ওই পাশে গিয়ে মিউ কে ইন্টু আর প্লাস এম এ। এবার মিউ কে আর মানে হচ্ছে এমজি প্লাস এম এ। এবার নাও এমটাকে কমন নিয়ে নাও, এমটাকে কমন নিলে মিউ কে জি প্লাস এ। এম এর মান 1000, মিউকের মান, মিউকে কত? 0.04, 0.04, জি 9.8, এর মান, এ হচ্ছে ত্বরণ, কত ত্বরণ? 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ। তাহলে এবার এখান থেকে হিসাব নিকাশ করতে হবে। 1000.04 9.8 প্লাস 3, তাহলে 3392 নিউটন এত বল প্রয়োগ করব, বুঝলা? কিন্তু এটা কিন্তু অ্যান্সার না, বলছে আর কত বল প্রয়োগ করলে? এই বলটা প্রয়োগ করলে চলার উপক্রম হবে, তো আমার 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গতিশীল রাখতে গেলে আর কত এক্সট্রা বল দিতে হবে? তাহলে সেটা হচ্ছে এইটা থেকে ওইটা কতটুকু বেশি, তাহলে আর কত? তাহলে এক্সট্রা ফোর্স, এক্সট্রা ফোর্স 3392 থেকে 980 বাদ, তাহলে বলো কত হচ্ছে? 3392 বিয়োগ 980, তাহলে 2412 নিউটন। বুঝতে পারছো? এই হচ্ছে ম্যাথ। কি সহজ না বলো তো? খুবই সহজ। তো এটা কিন্তু, এই ম্যাথগুলো কিন্তু সৃজনশীল প্রশ্নের জন্য আসে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সৃজনশীল প্রশ্নের জন্য। ওকে, তো এবার আসো, এবার দেখো একটা সৃজনশীল প্রশ্ন অলরেডি এখানে লেখা আছে। আগের ম্যাথটা বুঝলে, আগের ম্যাথটা পারলে তোমার এই ম্যাথটাও পারা উচিত। তাহলে তুমি আগে প্রশ্নটা তোলো, আমি প্রশ্নটা তোলার জন্য তোমাকে একটু টাইম, ঠিক আছে? এটা হচ্ছে একটা বোর্ড কোশ্চেন, সৃজনশীল প্রশ্ন আর কি। তো সৃজনশীল প্রশ্নটা তোলো, বেশি সময় দেওয়া হয়ে গেল, 2 মিনিট। তুলে ফেলো, দ্রুত করে তুলে ফেলো। দেখি আমি একটু হিটারটা ছাড়ি, পা ঠান্ডা হয়ে যাচ্ছে। টাইপ করে লিখে রাখতে পারেন না? ধুর, কে টাইপ করতে চাই? হাতই কত ভালো, দেখো তো হাতে লেখা কত সুন্দর হয়, আবার টাইপ করে লিখে রাখতে হয়, আর এগুলো মুখস্থ থাকে। রাবিবুর রহমান বলছে কেমন আছেন দাদা? ভালো আছি, শীতটা একটু কম পড়লে আরো একটু ভালো থাকতাম, বুঝলা? শীতটা পড়েই ভালো থাকাটা নষ্ট করে দিছে। সুদীপ্ত বিশ্বাস বলছে ডিআরএমসিতে 15তে হাফ ইয়ারলি, 15 তারিখে হাফ ইয়ারলি। 15 কি জানুয়ারি না ফেব্রুয়ারি?
ফেব্রুয়ারি, এই কোনো ব্যাপার না। ওকে, তাহলে হয়ে গেছে, ম্যাথটা তোলা তোমাদের হয়ে গেছে আশা করি। তাহলে চলো দেখি সলভ করে ফেলি। একটা বিমান উড্ডয়ন করবে, বিমান উড্ডয়ন, বিমান অবতরণ, এগুলো তো আমরা দেখছি নাকি, তাই না? তো দেখো তো, বিমান উঠানো নামানোর জন্য কিন্তু একটা রানওয়ের দরকার হয়। প্রথমে বিমান কিছুটা দৌড়ে নেয় রানওয়েতে, দৌড়ে নিয়ে উড্ডয়ন করার জন্য তার একটা মিনিমাম বেগ অর্জন করতে হয়, আকাশে ওঠার জন্য একটা মিনিমাম বেগ অর্জন করতে হয়। তাহলে রানওয়েতে আগে কিছুক্ষণ দৌড়াই নিয়ে সেই বেগটা সে অর্জন করে, তারপরে আকাশে উড়াল দেয়। ঠিক একইভাবে নামার সময় কিন্তু এই কাজটা করতে হয়। ধরো বিমান অবতরণ করলো, অবতরণ করে সাথে সাথে বিমান থামাই দিলে কিন্তু মনে করো আর কিছুই থাকবে না, কারণ বিমান যখন নামে তখন খুব হাই স্পিডে নামে। এবার কি করতে হবে, সাথে সাথে থামাইলে তো সব যাত্রীরা উড়ে গিয়ে সামনে পড়বে গতি জড়তার কারণে। এই কারণে কিছুটা কিছুটা ধীরে 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 আস্তে 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 ব্রেক দিয়ে দিয়ে মন্দন দিয়ে দিয়ে থামানো হয়। তো এর জন্য কিছুটা দূরত্ব লাগবে না, দৈর্ঘ্য লাগবে না, রানওয়ে লাগবে না। তো বলা হচ্ছে একটা বিমান উড্ডয়নের জন্য 80 কিলোমিটার/আওয়ার বেগ অর্জন করতে হয়। মানে বিমানটা যখন আকাশে উঠে যায় তখন 80 কিলোমিটার/আওয়ার বেগ অর্জন করতে হয়। এই বেগটা অর্জন না করলে বিমানটা উঠতে পারে না। তো এই বেগটা অর্জন করবে যে রানওয়েতে দৌড়াইয়ে, সেই রানওয়েটার দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে 100 মিটার। এবার বলা হচ্ছে বিমানের ভর যদি 10⁴ কেজি হয়, তাহলে উড্ডয়নের আগে বিমান সমতরণে চললে উড্ডয়নের জন্য ইঞ্জিনকে কি পরিমাণ বল দিতে হবে। আচ্ছা তাহলে দেখি তো, আমরা একটু চিত্র এঁকে ঘটনাটা বুঝি। এইটা হচ্ছে রানওয়ে, এই রানওয়েটার দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। তো একটা বিমান এই রানওয়ে থেকে আকাশে উড়াল দিবে। তো ধরো এখান থেকে চলা শুরু করছে, এখান থেকে দৌড়ানো শুরু করছে, এই যে বিমানটা এখান থেকে ধরো দৌড়ানো শুরু করছে, এইখানে এসে আকাশে উড়াল দিছে, এখানে এসে আকাশে উড়াল দিছে, এই যে এখানে এসে উঠে গেছে আকাশে। তাহলে এখানে এসে ওঠার আগে তাকে কত বেগ অর্জন করতে হবে, কত বেগ, ভি 80 কিলোমিটার/আওয়ার বেগ অর্জন করতে হবে। তাহলে এখান থেকে যখন দৌড়ানো শুরু করছে তখন আদিবেগ কত, 0, তখন আদিবেগ 0। ওকে ডান। তাহলে আমরা এইখান থেকে কি বের করতে পারি, আদিবেগ শেষ বেগ, এটাকে যদি মিটার/সেকেন্ডে নিই তাহলে 80 × 1000 ভাগ 3600, তাহলে এটা হচ্ছে 22.22 এত মিটার/সেকেন্ড। এই বেগটাকে অর্জন করতে হবে স্থির অবস্থা থেকে কত মিটার দৈর্ঘ্যের মধ্যে, কত মিটার রানওয়ের মধ্যে, 100 মিটারের মধ্যে এই বেগ অর্জন করতে হবে। এই বেগটা অর্জন করতে গেলে তাকে কত ত্বরণে চলতে হয় সেটা আগে দেখো, কত ত্বরণে চলতে হয়। আর এই ত্বরণটা দেবে কে, দেবে হচ্ছে এই যে উড়োজাহাজ, এই উড়োজাহাজের ইঞ্জিন, ঠিক আছে, বিমানের ইঞ্জিন দিবে। তাহলে বিমানের ইঞ্জিন কত ত্বরণ প্রয়োগ করবে দেখি, সেই ত্বরণটা আমরা বের করতে পারি কিনা। আমাদের বলছে যে রানওয়ের দৈর্ঘ্য 100 মিটার, তারপরে এর ভর হচ্ছে, বিমানের ভর হচ্ছে 10⁴ কেজি। বিমানটা উড্ডয়নের জন্য স্থির অবস্থা থেকে এত বেগ অর্জন করতে হয়, রানওয়ের দৈর্ঘ্য 100 মিটার। তাহলে দেখি কত ত্বরণ নিয়ে চললে এত বেগ অর্জন করতে পারে সে এই 100 মিটারের মধ্যে। তাহলে v² = u² + 2as। তাহলে v এর মান 22.22, তার স্কোয়ার u² 0 প্লাস 2 × a × s হচ্ছে 100। তাহলে অতএব a = 22.22 তার স্কোয়ার ডিভাইডেড বাই 200, তাহলে 2.468 এত মিটার/সেকেন্ড স্কোয়ার। এইটা হচ্ছে ত্বরণ, এই ত্বরণ এসে চলছে। এবার এই ত্বরণটা অর্জন করতে গেলে, এই ত্বরণটা যদি অর্জন করতে হয় তাহলে ইঞ্জিনকে কি পরিমাণ বল দিতে হবে, তাহলে এই ত্বরণটা অর্জন করতে গেলে ইঞ্জিনকে কি পরিমাণ বল দিতে হবে। দেখো যখন বিমানটা দৌড়াচ্ছে, ধরো এই যে মাঝখানে কোনো একটা পয়েন্টে আছে, ধরো এই যে মাঝখানের কোনো একটা পয়েন্টে, এই পয়েন্টে এরকম একটা পয়েন্টে আছে, তো আমি দেখো ওই পয়েন্টে তার উপর একটু বলগুলোকে অ্যানালাইসিস করি। এটা কিন্তু সরল রৈখিক পথ, তাহলে সরল রৈখিক পথে দেখি এর উপর একটু বলগুলোকে অ্যানালাইসিস করি বোঝার জন্য যে ইঞ্জিন কি পরিমাণ বল প্রয়োগ করবে। তো এই হচ্ছে বিমানটা। তো দেখো এই তলে রানওয়েতে কোনো ফ্রিকশন নেই, ওকে ভালো কথা, রানওয়েতে কোনো ঘর্ষণ নেই, কোনো ফ্রিকশন নেই। তাহলে যে বলটা প্রয়োগ করছে সেটা এই বিমানের ইঞ্জিন প্রয়োগ করছে। তাহলে বিমানের ইঞ্জিন F পরিমাণ বল প্রয়োগ করছে, নিচের দিকে mg, উপরের দিকে r। তো mg আর এগুলো দিয়ে কিছু যায় আসে না, নিচের দিকে mg, উপরের দিকে প্রতিক্রিয়া বল r। তো r = mg, ফ্রিকশন নেই, তাহলে r = mg, এটা আমার কোনো কাজে লাগবে না। বলো এইদিকে বল কত, ফ্রিকশন ফোর্স কত, নেই, ফ্রিকশন প্রথমে নেই। তাহলে এইটার উপর প্রযুক্ত বল, প্রযুক্ত লব্ধি বল r = যদি mg হয়, তাহলে প্রযুক্ত লব্ধি বল এই ইঞ্জিনের বল F, তাহলে এই বলটাই ত্বরণ সৃষ্টি করবে।
তাহলে প্রযুক্ত এই বলটা যদি ত্বরণ সৃষ্টি করে তা আমরা লিখতে পারি F = ma। প্রযুক্ত এই বলটা ত্বরণ সৃষ্টি করবে, তাহলে আমরা লিখতে পারি এই F = ma। এবার m এর মান কত? 10⁴। কত ত্বরণ তাকে অর্জন করতে হবে? এই ত্বরণ, তাহলে 2.468। তাহলে কতটুকু বল দিতে হবে ইঞ্জিনকে? কতটুকু বল দিতে হবে? তাহলে ইঞ্জিনকে তড়িৎ বল দিতে হবে, এক্সিলারেটর চেপে তড়িৎ বল দিতে হবে 2.468। একটা গাড়িও চিন্তা করতে পারো, ধরো একটা গাড়ি, এক্সিলারেটর চাপ দিচ্ছে, রাস্তায় কোনো ফ্রিকশন নেই, এক্সিলারেটর চাপ দেওয়ার কারণে বল প্রযুক্ত হচ্ছে। কত বল প্রযুক্ত করা লাগবে? F = ma। 10⁴ গুণ 2.468, তাহলে প্রযুক্ত বল 24680 এত নিউটন বল প্রয়োগ করতে হবে। এইবার আমাকে বলছে তলে যদি ঘর্ষণ গুণাঙ্ক থাকে, তলে ঘর্ষণ গুণাঙ্ক কত? 0.2। তলে যদি ঘর্ষণ গুণাঙ্ক হয় 0.2, তখন কতটুকু বল প্রয়োগ করতে হবে? এইবার ঘর্ষণ আছে, ঠিক আছে, এইবার ঘর্ষণ আছে। তাহলে এবার ঘর্ষণ থাকলে কি হবে? এইটুকু কিন্তু সেম, বুঝতে পারছো? এইটুকু ম্যাথ কিন্তু সেম, এইটুকু কিন্তু একই রকম, কারণ তাকে উড্ডয়নের জন্য এই ত্বরণ তাকে প্রাপ্ত হতে হবে। কিন্তু এইবার কি হয়েছে? এইবার ফ্রিকশন আছে। আসো 2 নম্বরটা এখানে লিখে ফেলি। তাহলে 2 নম্বর পার্থক্যটা হচ্ছে এই চিত্রে, এটা হচ্ছে তল, এটা হচ্ছে রানওয়ে। এবার রানওয়েতে যদি ফ্রিকশন থাকে তাহলে ব্যাপারটা কেমন হবে? রানওয়েতে যদি ফ্রিকশন থাকে তাহলে ব্যাপারটা কেমন হবে? তাহলে নিচের দিকে ক্রিয়ারত বল mg, তলের অভিলম্বিক প্রতিক্রিয়া r, প্রযুক্ত বল এটা হচ্ছে F, বিপরীত দিকে ফ্রিকশন ফোর্স। কোন দিকে ফ্রিকশন? বিপরীত দিকে ফ্রিকশন। গতি যেদিকে তার বিপরীত দিকে ফ্রিকশন, তাহলে গতি যেদিকে তার বিপরীত দিকে এবার ফ্রিকশন ফোর্স আছে। এই ফ্রিকশন ফোর্স এবং এই ফ্রিকশনের কারণেও বিমানটা এখান থেকে এখানে চলছে, তাহলে ফ্রিকশনটা কেমন ফ্রিকশন? বলো ফ্রিকশনটা কেমন ফ্রিকশন? আচ্ছা কেউ একটু বলবা আর কয়টা ক্লাসের মধ্যে লাগবে কলেজের এক্সাম? এই যতটুকু পড়াই তার মধ্যে এক্সাম দাও। এক কথা দেখো, প্রথমে কত সুন্দর করে বুঝাই নিলাম, এই পোলাপানগুলা বুঝে না, দেখো বুঝে না, এই কমেন্ট করে যাচ্ছে। তাহলে প্রথমে আমি যে বয়ানবাজি করলাম, এই বয়ানবাজি করে কি লাভ হইলো? বলো, প্রথমে যত সুন্দর করে বললাম, এই লাভটা কি হইলো? এটা হচ্ছে F কে, তাহলে কিভাবে চলতেছে? গতি ও ঘর্ষণ বল, এটা হচ্ছে F কে, তাহলে এটা R, এটা mg, ইঞ্জিনের প্রযুক্ত বল F, আর বিপরীত দিকে ফ্রিকশন ফোর্স F কে, গতি ও ঘর্ষণ কিন্তু, কারণ এখান থেকে এই পর্যন্ত চলছে, ঠিক আছে? তাহলে এবার R = mg, আর এই দুইটার মধ্যে কে বড়? F বড়, কারণ এইদিকে ত্বরণ সৃষ্টি হয়েছে, তাহলে F বড়, তাহলে F - F k = ma। তাহলে এবার তোমার Fটা বের করতে হবে। তাহলে F = F k টাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে μ k × r প্লাস m। তাহলে μ k r মানে mg, এই যে r = mg লেখা আছে, প্লাস m। তো দেখো আগের ম্যাথটার মতো, তাহলে এখান থেকে m কমন নিবা, μ k g প্লাস a। তাহলে m এর মান 10⁴, μ k এর মান কত? μ k কত? 0.2, 0.2 × g 9.8 প্লাস a কত? ত্বরণ কই? 2.468। তাহলে এখান থেকে মান বের করব, 10⁴, তারপরে 0.2 × 9.8 প্লাস 9.8, 0.2 × 9.8 প্লাস 2.468, এটা। তাহলে এটা হচ্ছে 44280 নিউটন। তাহলে এই বল দিলে তখন ফ্রিকশন থাকলেও এই ত্বরণটা অর্জন করা যাবে। তাহলে তলে ফ্রিকশন থাকলে তখন ঘটনা হবে এইটা, আর তলে ফ্রিকশন না থাকলে ঘটনা হচ্ছে এইটা। কি বুঝতে পারছো? ওকে, ক্লিয়ার? তাহলে গেল 2 নম্বরটা গেল। 2 নম্বরটা আমরা পারবো, বলো পারবো কিনা? দেখো এবার 3 নম্বর, ভালো করে চিত্রটা দেখো। এটা হচ্ছে একটা দেওয়াল, এটা একটা দেওয়াল, এই দেওয়ালে একটা ব্লককে ঠেসে রাখা হয়েছে, এই দেওয়ালে একটা ব্লককে ধরে ঠেসে রাখা হয়েছে, এই ব্লকটা। তো এই ব্লকটাকে এইভাবে বল প্রয়োগ করে, একেবারে দেওয়ালের সাথে লম্বভাবে বল প্রয়োগ করে
দেওয়ালের সাথে লম্বভাবে বল প্রয়োগ করে কত নিউটন, 50 নিউটন বল প্রয়োগ করে ঠেসে এই দেওয়ালের সাথে রাখা হয়েছে। আর এই ব্লকটার ভর হচ্ছে 5 কেজি, ব্লকটার ভর হচ্ছে 5 কেজি। তাহলে ব্লকটি যদি স্থির থাকে, ব্লকটি যদি স্থির থাকে তবে ব্লকটি যদি স্থির থাকে তবে তলের ঘর্ষণ গুণাঙ্ক কত, ঘর্ষণ গুণাঙ্ক কত, এইটা আমাদের বের করতে হবে যে তলের ঘর্ষণ গুণাঙ্ক তাহলে কত। যদি এভাবে 50 নিউটন বল দিয়ে ঠেসে রাখা যায়, ঠেসে ধরে রাখা যায়, তাহলে কি পরিমাণ ঘর্ষণ গুণাঙ্ক এখানে আছে, এই তলের ঘর্ষণ গুণাঙ্ক কত। তাহলে দেখো তো এটা স্থির অবস্থায় আছে, তাই না? এটা তো কোশ্চেন, তাহলে আমরা একটু অ্যান্সার করার জন্য একটু আলাদা করে আঁকি। এটা হচ্ছে দেওয়াল, এটা হচ্ছে দেওয়াল, ওকে। আর এইটা হচ্ছে ব্লকটা, এটা হচ্ছে দেওয়াল আর এটা হচ্ছে ব্লক। তাহলে বল দেওয়া হয়েছে কত, এফ 50 নিউটন। এবার বোর্ডে দেখো সবাই, দেখো তো এই ব্লকটা পিছলে পড়ে যাইতে চায় না, কারণ ব্লকের একটা ওজন কাজ করতেছে নিচের দিকে। কোন দিকে? নিচের দিকে ওজন, ওজন এমজি নিচের দিকে। তাহলে ওজনের কারণে দেখো, ওজনের কারণে নিচে পড়ে যাইতে চাই, তাহলে দেওয়ালের সাথে এইভাবে চেপে ধরে রাখা হয়েছে, দেওয়ালের সাথে চেপে ধরে রাখা হয়েছে, ওজনের কারণে নিচে পড়ে যাইতে চাই। তাহলে এই তলে একটা ফ্রিকশন আছে, যে ফ্রিকশন ফোর্সটা উপরে কাজ করে এই বস্তুটাকে স্থির ধরে রাখছে। ফিল করা যায়? বলো, বোঝা যায়? যেমন মনে করো, যেমন মনে করো এই বইটা, এই বইটা, এই বইটা আমি এই যে দেওয়ালে এই যে চেপে ধরে রাখছি, দেখো এইভাবে হাত দিয়ে চেপে ধরে রাখছি, দেখো এই যে আছে, স্থির আছে। কেন স্থির আছে? কারণ এই বোর্ডের তলের সাথে এই বইয়ের তলের একটা ফ্রিকশন আছে। এবার একটা জিনিস খেয়াল করো, আমি যদি বল কমাইতে থাকি, বল যদি কমাইতে থাকি, কমাইতে থাকি, বল কমাইতে থাকি, দেখো আঙুল সরাই নিচ্ছি, তাহলে তখন এটা নিচের দিকে পড়তে শুরু করছে, দেখছো? কারণ আমি বল কমাই দিছি, তখন ভারের কারণে নিচের দিকে পড়ে যাচ্ছে। তাহলে আমি কোনো মতে কিন্তু এই 50 নিউটন বল দিয়ে যে ব্লকটি যদি স্থির থাকে, কোনো মতে স্থির, একেবারে এইভাবে ঠেসে চেপে ধরে রাখছি এমন না ব্যাপারটা, জাস্ট কোনো মতে স্থির আছে। তাহলে কোনো মতে এটাকে স্থির রাখা হয়েছে। তাহলে এখন আমাদের বলতেছে এই তলের সাথে এই যে ব্লকটা, এই ব্লকের তলের যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক সেইটা কত বের করো, ওকে। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বের করতে হবে, যেহেতু স্থির আছে। তাহলে ওজন কাজ করতে হচ্ছে নিচের দিকে, তাহলে ফ্রিকশন ফোর্স এবার কাজ করবে কোন দিকে? ভালো করে ফ্রিকশনটাকে বুঝতে হবে। ফ্রিকশন কাজ করবে এই যে এই তলের উপরের দিকে, মানে ফ্রিকশন সবসময় কোন দিকে কাজ করে? আপেক্ষিক গতির বিপরীত দিকে। তাহলে আপেক্ষিক গতি সৃষ্টি হইতে চাই কোন দিকে? নিচের দিকে পড়ে যাইতে চাই, তাহলে ফ্রিকশন কাজ করবে আপেক্ষিক গতির বিপরীত দিকে, ওকে। ফ্রিকশন কাজ করবে আপেক্ষিক গতির বিপরীত দিকে। তাহলে আপেক্ষিক গতির বিপরীত দিকে ফ্রিকশন, এই ফ্রিকশনটা হচ্ছে এফ। কোন ফ্রিকশন? স্থিতি ঘর্ষণ না চল ঘর্ষণ? স্থিতি ঘর্ষণ, ঠিক আছে, স্থিতি ঘর্ষণ। এই স্থিতি ঘর্ষণ হচ্ছে এফএস, নিচের দিকে এমজি, উপরের দিকে স্থিতি ঘর্ষণ এফএস। এইবার আসো, তুমি যে এই বলটা প্রয়োগ করলা, এই বলটা প্রয়োগ করে চেপে ধরে রাখছো না, এই বলটা প্রয়োগ করে চেপে ধরে রাখছো, তাহলে এই বলটা যদি এই ব্লকে প্রয়োগ করো, তাহলে এই ব্লকটা কিন্তু এই যে ব্লকটাও কিন্তু এই যে দেওয়ালের উপরে ওই একই বল প্রয়োগ করতেছে। তাহলে একই বল 50 নিউটনই প্রয়োগ করে। এই ব্যাপারটা অনেকে বুঝতে পারে না, যে ভাই আমি দিলাম 50 নিউটন, আমি যদি 50 নিউটন দিই, তাহলে ব্লকের সাথে দেওয়ালের উপর যে প্রযুক্ত বল, অর্থাৎ ব্লক দেওয়ালকে কি 50 নিউটন দিচ্ছে? উত্তর হচ্ছে হ্যাঁ। দেখো কেমনে দিচ্ছে, উত্তর হচ্ছে হ্যাঁ, দেখো কিভাবে দিচ্ছে। এটা হচ্ছে ব্লকটা, এটা হচ্ছে ব্লক, আর এটা হচ্ছে তলটা, এটা হচ্ছে তলটা। তো ভালো করে বুঝবা। দেখো আমি হাত দিয়ে চেপে ধরে রাখছি, ধরো হাত দিয়ে, তাহলে যে এটা হচ্ছে আমার হাত, ধরো হাত দিয়ে আমি চেপে ধরে রাখছি, ঠিক আছে, হাত দিয়ে চেপে ধরে রাখছি। তাহলে আমি হাত দিয়ে বল প্রয়োগ করলাম 50 নিউটন, এফ বল প্রয়োগ করলাম। তাহলে এইটা একটা তল না? দেখো তো সংস্পর্শ তল না? এটা একটা সংস্পর্শ তল। তাহলে আমি যদি এফ বল প্রয়োগ করি, আমি যদি এটাকে এফ বল প্রয়োগ করি, তাহলে এই যে তলটা, এই তলটাও কিন্তু আমাকে একটা বল দিবে, এই তলটাও কিন্তু আমাকে একটা বল দিবে। তো কথা হচ্ছে তল আমাকে কতটুকু বল দিবে? তল আমাকে এফ পরিমাণ বলই দিবে। এই যে বলটা আমি দিচ্ছি এই বলটাই দিবে। কেন? কারণ ক্রিয়া সমান সমান প্রতিক্রিয়া, ক্রিয়া সমান সমান প্রতিক্রিয়া, বুঝলা? এবার আসো, এই যে তাহলে তলও কিন্তু আমাকে এফ পরিমাণ বল দিল। এইবার আসো, এইটা আর একটা তল, দেখো এটা আর একটা তল,
এটা ছিল আমার হাত আর ব্লকের সংস্পর্শ তল, আর এটা হচ্ছে ব্লক এবং দেওয়ালের সংস্পর্শ তল। এই তলেও তো ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করবে। ওকে, তাহলে এই তলে এই যে ক্রিয়া বলটা এইটা হচ্ছে F1, এইটা হচ্ছে F1। তাহলে এই যে দেওয়ালটা, এই দেওয়ালটাও তো ব্লককে ঠেলবে, তাহলে এটা হচ্ছে F1 না F2? F1, কারণ ক্রিয়া তার প্রতিক্রিয়া, ক্রিয়া তার প্রতিক্রিয়া। এটা যদি F হয় এটা F, কারণ ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পর সমান ও বিপরীত। ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পর সমান ও বিপরীত প্রত্যেক তলে সংস্পর্শ তলে ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করবে। ক্রিয়া তার বিপরীতে প্রতিক্রিয়া, ক্রিয়ার বিপরীতের সমান সমান প্রতিক্রিয়া প্রত্যেক তলে। তাহলে এই তলে প্রযুক্ত বল আমি দিচ্ছি F, তাহলে ব্লকটা আমার হাতে দিবে F। এবার ব্লকটা দেওয়ালকে ঠেলতেছে F1 বলে, তাহলে দেওয়ালটা ব্লককে ঠেলবে F1 বলে। শেষ। ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পর সমান ও বিপরীত। বুঝলা? এইবার আসো, বলো তো এই ব্লকের উপর প্রযুক্ত বল কত? বলো, এই ব্লকটার উপর প্রযুক্ত বল কত? এই ব্লকটার উপর, শুধু ব্লকের উপর, ব্লকের উপর প্রযুক্ত বল। ব্লক কার উপর প্রযুক্ত করছে তা না, আমি চাই ব্লকের উপর প্রযুক্ত বল কত। তাহলে ব্লকের উপর প্রযুক্ত বল এই একটা, আর ব্লকের উপর প্রযুক্ত বল এই একটা। ভালো করে বোঝো কিনা? ঠিক আছে, ব্লকের উপর প্রযুক্ত বল এই একটা আর এই একটা। তাহলে এই বলটা হচ্ছে F1 বল আর এই বলটা হচ্ছে F বল। এবার বলো ব্লকটা কি এইদিকে দৌড় দিছে নাকি এইদিকে দৌড় দিছে? বলো দেখি কেমন বোঝো। বলো, এই ব্লকটা ডান দিকে দৌড় দিছে নাকি বাম দিকে দৌড় দিছে? কোনো দিকে দৌড় দেয়নি, স্থির আছে। ওকে, তাহলে স্থির থাকলে এই দুটো বলের ক্রিয়ার জন্য ত্বরণ কত? এই দুটো বলের ক্রিয়ার জন্য ত্বরণ কত? যদি স্থির থাকে ত্বরণ কত? ত্বরণ হচ্ছে 0। তাহলে এই দুইটা বল সমান সমান, এই দুইটা বল সমান সমান, বা চিন্তা করো F মাইনাস F1 এটা ইকুয়াল টু ma। এবার তুমি বললা এই ব্লকটা কেমন আছে? স্থির আছে, তার মানে ত্বরণ 0। তাহলে অতএব দেখো F ইকুয়াল টু F1, দেখছো? F ইকুয়াল টু F1। তাহলে আমি যদি এইভাবে F পরিমাণ বল দিয়ে চেপে ধরি, তাহলে এই ব্লকটাও কিন্তু দেওয়ালকে F পরিমাণ বল দিয়ে চেপে ধরতেছে, ব্লকটাও কিন্তু দেওয়ালকে F পরিমাণ বল দিয়ে চেপে ধরতেছে। তাহলে এইবার যদি আমি বলি এই F এর মান 50 নিউটন দিলাম, তাহলে আমি যদি ব্লকটাকে 50 নিউটন বল দিয়ে চেপে ধরি, তাহলে ব্লকটা দেওয়ালকে কত নিউটন বল দিয়ে চেপে ধরতেছে? 50 নিউটন বল দিয়ে চেপে ধরতেছে, কারণ F আর F1 সমান। তাহলে এটা হচ্ছে 50 নিউটন। কি কথা বুঝছো? তাহলে এই যে 50 নিউটন বল প্রযুক্ত করছি না, তো আমরা খুব সহজে এইভাবেই বলতে পারি এই 50 নিউটন বলকে এখানে এনে আঁকি। তাহলে এই যে 50 নিউটন বলকে একটু সামনে আগাই দিলাম, এই যে সামনের দিকে আগাই দিলাম। তো সামনের দিকে আগাই দিলে এই যে এই প্রযুক্ত বলটা F, এটা হচ্ছে 50 নিউটন। প্রযুক্ত বলটা F, এটা হচ্ছে 50 নিউটন। এবার তখন কি হবে? তখন এই যে তলটা, এই তলটাও একটা প্রতিক্রিয়া বল দিবে এদিকে, এই ব্লকের উপর একটা প্রতিক্রিয়া বল দিবে, এই প্রতিক্রিয়া বলটা R। মানে আমরা এই যে এই তলে ক্রিয়া প্রতিক্রিয়া বলগুলোকে অ্যানালাইসিস করলাম, এই তলে ক্রিয়া প্রতিক্রিয়া বলগুলোকে অ্যানালাইসিস করলাম। কি কথা বুঝছো? হ্যাঁ, ক্রিয়া প্রতিক্রিয়া বলগুলোকে আমরা এখানে অ্যানালাইসিস করছি। কি ক্লিয়ার? তাহলে এবার আসো, দেখো এবার আসো, ক্রিয়া প্রতিক্রিয়া বলগুলোকে এখানে অ্যানালাইসিস করলাম। এই তাহলে এই যে প্রতিক্রিয়া বলটা, এই প্রতিক্রিয়া বলটা হচ্ছে R1। আচ্ছা, R1 না আরই বলি, এই প্রতিক্রিয়া বলটা হচ্ছে R। ঠিক আছে, এই প্রতিক্রিয়া বলটা হচ্ছে R। এই যে আমি হাত দিয়ে চেপে ধরে রাখছি না, আমার হাতের সাথে এই তলের কিন্তু কোনো ফ্রিকশন ফোর্স নাই, এইখানে কিন্তু কোনো ফ্রিকশন ফোর্স নাই, কারণ আমি এখানে কোনো ঘর্ষণ গুণাঙ্ক বলি নাই। এইখানে কোনো ঘর্ষণ গুণাঙ্ক কিন্তু নাই, আপাতত নাই, পরে থাকলে থাকতে পারে। আপাতত কিন্তু এই তলে, এই যে আমার হাত আর এই যে ব্লক, এই সংস্পর্শ তলে আপাতত কোনো ফ্রিকশন ফোর্স নাই। তাহলে ফ্রিকশন ফোর্স আছে এই তলে ফ্রিকশন ফোর্স আছে। কি কথা বুঝছো? এই তলে ফ্রিকশন ফোর্স আছে। F সমান সমান R হবে। হ্যাঁ, এই F সমান সমান Rই হবে, এই F সমান সমান R হবে, এই F সমান সমান R হবে। তাহলে এইবার একটু খেয়াল করে দেখো, তাহলে প্রযুক্ত বল কত দেওয়া হয়েছে? প্রযুক্ত বল দেওয়া হয়েছে 50 নিউটন। 50 নিউটন দিয়ে চেপে ধরে রাখা হয়েছে কোনো মতে। তাহলে আমি যদি এই বস্তুটা যদি স্থির থাকে, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি Fs সমান সমান mg। দেখো এবার কিন্তু Fs সমান সমান mg, এবার Fs সমান সমান হচ্ছে mg, আর R সমান সমান f, R সমান সমান f। বলো স্থির থাকলে কি লেখা যায়? Fs সমান সমান mg আর R সমান সমান f। এটা কিন্তু এই ম্যাথের কোনো অংশ না, এটা কিন্তু এই ম্যাথের কোনো অংশ না, এটার আলোচনা কিন্তু একটু পরে আছে, এটার আলোচনা একটু পরে আছে কিন্তু। তাহলে আমি কি করছি? এই যে বলটা, এই বলটাকে একটু সামনে আগায় নিয়ে গেছি, এই ধাক্কা বলটাকে এর কেন্দ্রে নিয়ে গেছি, এই কাজটাই করছি। এই যে ধাক্কা বলটাকে এর কেন্দ্রে নিয়ে গেছি, তাহলে এখানে আর এটা রাখলাম না, সামনে আগায় নিয়ে গেলাম। তাহলে এবার দেখো এখানে কতগুলো বল, এই বলটা F, এই বলটা R, উপরের দিকে বলটা হচ্ছে ফ্রিকশন ফোর্স Fs, নিচের দিকে বল হচ্ছে mg।
এই 4টা বল আছে এই ব্লকের উপর, ঠিক আছে, এই ব্লকের উপর এই 4টা বল আছে। তাহলে এখন বলো এই ব্লকের উপর এই 4টা বল আছে, এবার বলো এইখানে কে বড় কে ছোট, বলো। এফএস আর এমজি বড় না ছোট না সমান সমান, কারণ স্থির। আর এবং এফ পরস্পর সমান সমান, আর এবং এফটা পরস্পর সমান সমান, আর এবং এফটা পরস্পর সমান সমান। কি কথা বুঝলা? আর এবং এফ পরস্পর সমান সমান। তাহলে আমাদের লাগবে এই তলের ঘর্ষণ গুণাঙ্কটা কত যাতে স্থির থাকবে, এই তলের ঘর্ষণ গুণাঙ্কটা কত যাতে স্থির ধরে রাখা যাবে। তাহলে তলের ঘর্ষণ গুণাঙ্ক চাইছে, তো ঘর্ষণ গুণাঙ্ক ঘর্ষণ বল হচ্ছে এফএস, এফএস সমান সমান এমজি, এফএস ইকুয়াল টু হচ্ছে মিউ ইন্টু আর, তাহলে মিউ এস ইন্টু আর, এটা সমান সমান এমজি। এবার মিউ এস আর সমান সমান এফ, আর সমান সমান এফ এমজি। তাহলে এবার মিউ এস এর মান এটাই আমরা বের করতে চাই, এফ এর মান 50 নিউটন ইকুয়াল টু এমজি, এম এর মান ব্লকের ভর 5, জি এর মান 9.8। তাহলে অতএব স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক যার জন্য ব্লকটা স্থির থাকবে সেই স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক 5 × 9.8 ডিভাইডেড বাই 50। তাহলে কত হচ্ছে, কত হচ্ছে বলো? 0.98, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো ম্যাথটা আরেকবার সুন্দর করে দেখো। ঠিক আছে, দেখো তাহলে 50 নিউটন বল দিয়ে কোনো মতে চেপে ধরে রাখা হয়েছে। আমি কি করলাম, 50 নিউটন বলটাকে একটু সামনের দিকে আগায় নিয়ে গেলাম। আসলে আমি যদি এভাবে 50 নিউটন বল দিয়ে চেপে ধরে রাখি, আসলে এই ব্লকটা দেওয়ালকে 50 নিউটন বল দিয়েই চেপে ধরে রাখতেছে, ব্লকটা দেওয়ালকে 50 নিউটন বল দিয়েই চেপে ধরে রাখতেছে। ঠিক আছে, এখন তুমি চেপে ধরে রাখছো কিভাবে? ধরো একটা লাঠি দিয়ে চেপে ধরে রাখছো, বড় মনে করো হাত দিয়ে চেপে ধরে রাখছো, তো তোমার হাতের সাথে এই তলের কোনো ফ্রিকশন ফোর্স নাই। ঠিক আছে, হাতের সাথে এই তলের কোনো ফ্রিকশন ফোর্সটা নাই। ওকে, ক্লিয়ার? তোলো তোলো তোলো, দ্রুত তোলো নাও। ওকে, ডান। এইবার এবার আসো, এবার নেক্সট। এবার বলা হচ্ছে, দেখো এবার খুব সুন্দর একটা ম্যাথ করব। আর ব্যাসার্ধের, আর ব্যাসার্ধের এটা কত নম্বর? 4 নম্বর না? আর ব্যাসার্ধের একটি অমসৃণ, অমসৃণ ফাঁপা গোলকের, ফাঁপা গোলকের ভেতরে, ভেতরে সর্বনিম্ন বিন্দুর সাপেক্ষে কত উচ্চতায়, সর্বনিম্ন, সর্বনিম্ন বিন্দুর সাপেক্ষে, বিন্দুর সাপেক্ষে কত উচ্চতায় একটি কণা স্থির থাকবে, একটি কণা স্থিরাবস্থায় থাকবে, স্থিরাবস্থায় থাকবে। এইটা আমাদের হিসাব নিকাশ করে বের করতে হবে। ঠিক আছে, এইটা আমাদের হিসাব নিকাশ করে বের করতে হবে। আর তলের ঘর্ষণ গুণাঙ্ক, অমসৃণ তলের ঘর্ষণ গুণাঙ্ক এটা হচ্ছে 0.2। ঠিক আছে, আর ব্যাসার্ধের, আর এর মান বলে দেয়নি, সো আমাদের যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারের মধ্যে আর থাকবে, আর আর এর মান বলে দিলে দিবে, সমস্যা নেই। তাহলে দেখো এইটা হচ্ছে একটা গোলক তল, দেখছো? এটা হচ্ছে একটা গোলক, খালি হাতে আঁকছি, দেখো। ঠিক আছে, তাহলে এই যে গোলক, এই গোলকের ভেতর অমসৃণ তল, এই তলটা অমসৃণ, এই যে তল, এই তল অমসৃণ তল। তাহলে এটা হচ্ছে সেন্টার। হ্যাঁ, তাহলে সর্বনিম্ন বিন্দু এইটা না? এইটা না সর্বনিম্ন বিন্দু? বলো, সর্বনিম্ন বিন্দু এইটা কি, তাই তো? এই সর্বনিম্ন বিন্দুর সাপেক্ষে, এটা তো ব্যাসার্ধ, রেডিয়াস আর। এবার সর্বনিম্ন বিন্দুর সাপেক্ষে ধরো ছোট্ট একটা বস্তু, কোনো একটা ছোট্ট একটা বস্তু এই গোলকের মধ্যে আছে, সেটাকে আমি কত উচ্চতায় রাখতে পারবো যেখানে সে স্থির থাকবে। তা আমি মনে করো এখানে নিয়ে রাখলাম, স্থির থাকলো, এখানে নিয়ে রাখলাম, স্থির থাকলো, এখানে নিয়ে রাখলাম, ধপাস করে পড়ে গেল। তাহলে দেখো এইখানে নিয়ে রাখছিলাম, স্থির আছে, এখান থেকে আরেকটু উঠাইছি, পড়ে গেছে। তাহলে আমাদের চাইছে যে কত উচ্চতায়, ধরো এই উচ্চতাটা বের করো যেখানে সে স্থির থাকবে, এটা আমাদের বের করতে হবে।
তাহলে আমরা ধরে নিই, ধরো কোনো একটা পয়েন্টে, ধরো এই পয়েন্টে স্থির অবস্থায় আছে, ধরে নিই যে এই পয়েন্টে সে স্থির অবস্থায় আছে, এই পয়েন্টে স্থির অবস্থায় আছে। ওকে, এই তলে স্থির অবস্থায় আছে। তাহলে দেখো খেয়াল করো, ওজন কাজ করতেছে, এর ওজন কাজ করতেছে নিচের দিকে। তাহলে এটা হচ্ছে mg ওজন, এটা ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ r। এবার দেখো একটা তলে থাকলে, যে তলে থাকবে সেখানে তলের অভিলম্বিক প্রতিক্রিয়া থাকবে, তলে থাকলেই তলের অভিলম্বিক প্রতিক্রিয়া থাকবে। তো বলো এই একটা তলে আছে না, দেখো তো এই তলে আছে না, তলে তলে থাকলে তলের অভিলম্বিক প্রতিক্রিয়া থাকবে। তাহলে এই তলের একটা অভিলম্বিক প্রতিক্রিয়া কোন দিকে, কেন্দ্রের দিকে, এই তলের অভিলম্বিক প্রতিক্রিয়া এটা হচ্ছে r, তলের অভিলম্বিক প্রতিক্রিয়া। তাহলে নিচের দিকে mg, তলের অভিলম্বিক প্রতিক্রিয়া এইদিকে হচ্ছে r। এই যে কোণটা কেন্দ্রে উৎপন্ন, এই যে কোণটা, এই কোণটা হচ্ছে থেটা, ঠিক আছে, কেন্দ্রে উৎপন্ন এই কোণটা হচ্ছে থেটা। তাহলে এটা হচ্ছে তলের অভিলম্বিক প্রতিক্রিয়া, এটা হচ্ছে mg, তলে আছে বিধায় তলের অভিলম্বিক প্রতিক্রিয়া থাকবে। বলগুলো অ্যানালাইসিস করছি। এবার আসলে mg কে দুটো উপাংশে ভাঙবো। ভাই ফ্রিকশন নিবেন না, নিব, ওয়েট করো, পরে নিব। আমি mg কে দুইটা উপাংশে ভাঙবো, তাহলে mg কে দুইটা উপাংশে ভাঙি। দুইটা উপাংশে ভাঙলে এই দিক বরাবর একটা উপাংশ আর এই দিক বরাবর একটা উপাংশ, এই দিক বরাবর একটা উপাংশ আর এই দিক বরাবর একটা উপাংশ। এই কোণটা থেটা, এই কোণটা থেটা হইলে এই কোণটাও থেটা। তাহলে এই বরাবর যে উপাংশটা সেইটা হচ্ছে mg cos থিটা, আর এই বরাবর যে উপাংশটা সেইটা হচ্ছে mg sin থিটা। তাহলে mg মরে গেছে, mg আর নাই। mg কি করবে, দুইটা উপাংশ ভেঙে দিয়েই ডেড হয়ে যাবে, mg আর নাই। তাহলে mg কে ভেঙে mg cos থিটা, mg sin থিটা, এই কোণটা থেটা হলে এই কোণটা থেটা। তাহলে তার এই দিক বরাবর উপাংশ যার সাথে কোণ থাকবে তার সাথে cos থিটা, যার সাথে কোণ থাকবে না সেই বরাবর উপাংশটা হবে sin থিটা। কি ক্লিয়ার? কেমনে থেটা, আমি ধরছি থেটা, ওই কোণটাকে আমি থেটা কোণ ধরছি, যে পয়েন্টে স্থির অবস্থায় আছে ওই পয়েন্টে এই যে ব্যাসার্ধ, ওই পয়েন্টে ব্যাসার্ধ, এখানে এই যে সর্বনিম্ন বিন্দুতে এই যে ব্যাসার্ধ টানছি তার সাথে থেটা কোণ তৈরি করে, মানে উলম্ব রেখার সাথে থেটা কোণ তৈরি করে। এটা আমি ধরছি, থেটা কোণটা আমি ধরে নিছি। তাহলে এবার দেখো এটার এই তলের লম্ব বরাবর এই দিক বরাবর আর এই নিচের দিক বরাবর mg cos থিটা, এই দিক বরাবর mg sin থিটা। তাহলে এই নিচের দিকে চলে আসতে চাই, কেন নিচের দিকে চলে আসতে চাই, কি কারণে নিচের দিকে আসতে চাই বলো? যদি এই গোলক তলটা মসৃণ হইতো তাহলে নিচে চলে আসতো কেন, কার কারণে, mg sin থিটার কারণে। তাহলে ফ্রিকশন থাকলে কি করবে, ফ্রিকশন সবসময় যেদিকে আপেক্ষিক গতি তার বিপরীত দিকে কাজ করে। তাহলে ফ্রিকশন কাজ করবে এই দিক বরাবর, এই দিক বরাবর ফ্রিকশন কাজ করে। এটা কি স্থির অবস্থায় রাখছে না গতিশীল করে দিচ্ছে? স্থির অবস্থায় রাখছে। তাহলে স্থির অবস্থায় রাখলে এই ফ্রিকশন ফোর্সটা এটা হচ্ছে Fs, স্থির অবস্থায় রাখার কারণে ফ্রিকশন ফোর্সটা Fs। তাহলে আসো আমরা দেখো তো এটা লিখতে পারি কিনা। স্থির অবস্থায় যদি থাকে তাহলে r সমান সমান mg cos থিটা, আর স্থির অবস্থায় থাকলে ফ্রিকশন ফোর্স Fs এইটা ইকুয়াল টু mg sin থিটা, এটা ইকুয়াল টু mg sin থিটা। এবার একটা কাজ করো, তুমি কোণের মানটা বের করো, এই কোণের মানটা। অনেকে বলছে ভাই উচ্চতা না বের করতে বলছে, এই উচ্চতাটা বের করতে বলছে, যে সর্বনিম্ন বিন্দুর সাপেক্ষে কত উচ্চতা। ঠিক আছে, তুমি আর থেটাটা বের করো, দেখবা উচ্চতা বের হয়ে যাবে। তাহলে এই দুইটাকে ভাগ করে দিই, ভাগ করে দিলে এটা 1 2, তাহলে 2 নং সমীকরণ ভাগ 1 নং সমীকরণ। mg কাটাকাটি sin বাই cos tan থিটা, tan থিটা ইকুয়াল টু Fs ডিভাইডেড বাই r, tan থিটা ইকুয়াল টু Fs মানে মিউ ইন্টু r, তাহলে Fs মানে মিউ s ইন্টু r ডিভাইডেড বাই r কাটাকাটি, ওই যে সেই ঘর্ষণ কোণের সাথে, ঘর্ষণ কোণের ট্যানজেন্টের সাথে ঘর্ষণ গুণাঙ্কের সম্পর্ক। তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে এই তলের যে ঘর্ষণ গুণাঙ্কটা, এই তলের যে ঘর্ষণ গুণাঙ্কটা, সেই ঘর্ষণ গুণাঙ্কটা 0.2। দেখো ভাই কেন এটা হইলো, এটা তো আমরা করছি আগে। এই যে এই কোণটা থেটা, এখানে একটা গাড়ি আছে, সেই গাড়ি সর্বোচ্চ কত হেলানো তলে স্থির থাকতে পারবে, একই জিনিসই তো, একই জিনিসই তো। ঠিক আছে, মানে অনেকে বলতে ভাই তখন তো করছিলাম এই কোণটা থেটা ছিল, এই কোণটা থেটা ছিল, একই ভাই। এই কোণটা যদি থেটা হয় তাহলে এই কোণটাও থেটা, আর এই কোণটা থেটা হলে এই কোণটা থেটা। দেখো বোঝো কিনা, বোঝো। এই যে হেলানো তলের এই কোণটা যদি থেটা হয় তাহলে এই কোণটা থেটা, আর এই কোণটা থেটা হলে এই কোণটাও থেটা, তাই না? বলো বুঝছো কিনা? তাহলে থেটার মানটা বের করলাম, tan ইনভার্স 0.2, দেখি কত আসে। tan ইনভার্স 0.2 11.309 ডিগ্রি। ওকে, ভালো কথা। এইবার আসো,
এবার আমাদের বলছে এই যে উচ্চতা বের করতে, যে সর্বনিম্ন বিন্দু সাপেক্ষে তার উচ্চতা কত। আমাদের সর্বনিম্ন বিন্দু সাপেক্ষে উচ্চতা বের করতে বলছে। সর্বনিম্ন বিন্দু সাপেক্ষে এইটুকু হচ্ছে উচ্চতা, এইটা আমরা চাই। তাহলে এইটা আমরা কিভাবে বের করতে পারি? তাহলে তুমি একটা জিনিস একটু খেয়াল করে দেখো তো, আমি একটু আলাদা করে এই ত্রিভুজ অংশটাকে একটু বাইরে রাখতেছি এখানে আলাদা করে। তাহলে এই যে এখানে ছিল ব্লকটা এখানে আছে, তাহলে সর্বনিম্ন বিন্দুর সাপেক্ষে তার উচ্চতা হচ্ছে এইটা, এইটা হচ্ছে সর্বনিম্ন বিন্দুর সাপেক্ষে উচ্চতা। এই কোণটা হচ্ছে থিটা কোণ, এই কোণটা থিটা। তাহলে এইটা হচ্ছে আর, এই পুরোটা আর, এইখান থেকে এই পর্যন্ত পুরোটা কিন্তু আর, বুঝো, এইখান থেকে এই পর্যন্ত এই যে পুরোটা হচ্ছে আর, ঠিক আছে। তাহলে আমাদের কি লাগবে? আমাদের লাগবে এইচ কত, এইচটুকু কত। ভাই এইটা যদি থিটা হয় আর এইটা যদি আর হয়, তাহলে এইখান থেকে এই পর্যন্ত এইটুকু কত জানো? এই যে একটা ত্রিভুজ হয়েছে দেখো, ত্রিভুজ, তাহলে এই কোণের কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি ইকুয়াল টু আর কস থিটা, আর কস থিটা, ভূমি ইকুয়াল টু আর কস থিটা। তাহলে এইটা হচ্ছে এইচ, এইটা হচ্ছে আর কস থিটা, তাহলে এই পুরোটা আর, তাহলে আর থেকে আর কস থিটা বাদ দিলাম, আর থেকে আর কস থিটা বাদ দিলাম, তাহলে এইচ। ঠিক ক্লিয়ার? তাহলে আমাদের এইচ লাগবে, তাহলে এইচ ইকুয়াল টু আর মাইনাস আর কস থিটা। তাহলে আর কে কমন নিয়ে নিলাম, আর কে কমন নিয়ে নিলাম, তাহলে আর কে যদি কমন নিয়ে নিই, দেখো এই যে পুরোটা আর, তার থেকে আর কস থিটা বাদ দিলে এইচ পাবো। আর কে কমন নিয়ে নিলাম, 1 মাইনাস কস থিটা, 1 মাইনাস কস থিটা। তাহলে আর এর মান তো জানি না, আর এর মান জানলে এখানে বসাই দিতাম, কিন্তু দুঃখের বিষয় আর এর মান জানি না। 1 মাইনাস কস 11.309 ডিগ্রি, তাহলে 1 মাইনাস কস 11.309 ডিগ্রি, 1 মাইনাস কস 11.309 ডিগ্রি। তাহলে এইটার সাথে গুণ হচ্ছে আর, এটা কত আসলো? এটা কত আসলো? 0.0194 আর, অর্থাৎ ব্যাসার্ধের এত গুণ, ব্যাসার্ধের এত গুণ। ওকে, হ্যাঁ। এবার ব্যাসার্ধের মান যদি বলে দিত, তাহলে তুমি কিন্তু উচ্চতাও পেয়ে যেত। সুন্দর একটা ম্যাথ কিন্তু, ঠিক আছে, সুন্দর একটা ম্যাথ। আর কস থিটাটা আরেকটু বার বুঝান। আর কস থিটা, এই যে এই আর কস থিটাটা, এটা হচ্ছে এই কোণের কস থিটা লেখো তো, এই কোণের কস থিটা লেখো। কস থিটা ইকুয়াল টু, কোণের বিপরীতে হয় লম্ব, কোণের সাথে হয় ভূমি, এটা ভূমি, এইটুকু ভূমি, বুঝতে পারছো? এইটুকু হচ্ছে ভূমি, এইটুকু হচ্ছে ভূমি, এই গোলাপি কালি অংশটুকু ভূমি, কোণের বিপরীতে হয় লম্ব, সাথে হয় ভূমি। তাহলে cos θ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, কবরে ভূত আছে, ছোটবেলায় পড়ছো না? কবরে ভূত আছে, সাগরে লবণ আছে, টেরা লম্বা ভূত, পড়ো নাই? ঠিক আছে, তাহলে cos θ ইকুয়াল টু ভূমি, এই যে পিঙ্ক কালারের এইটুকু ভূমি, তো সেই ভূমি বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে আর, তাহলে অতএব ভূমি হচ্ছে আর cos θ, ভূমি আর cos θ, আর cos θ। মাথায় রাখিও, আবার বলিও না যে ভাই এটা কেমনে ভূমি হইলো, এটা তো লম্ব হয়ে দেখতে, লম্ব লম্ব দেখতে, কোণের বিপরীতে হয় লম্ব, কোণের সাথে হয় ভূমি, এটা মাথায় রাখিও, কোণের বিপরীতে হয় লম্ব, কোণের সাথে হয় ভূমি। হ্যাঁ, গুড। এইবার দেখো একটা সুন্দর চিত্র দেওয়া আছে, তোলো তো চিত্রটা সুন্দর করে, একটা চিত্র আঁকা আছে কিন্তু ম্যাথ লেখা নেই, তোলো চিত্রটা তোলো। ভাই কি রেস্ট নিচ্ছেন নাকি অফলাইন ব্যাচে ছুটি দিচ্ছেন? না না না, আমি একটু ঢাকা গেছিলাম, আজকে তো অফলাইন ব্যাচ পড়াইছি, আজকে পড়াইছি, কালকেও তো পড়াইছি, সরি কালকে পড়াই, আজকে পড়ালাম। তাহলে দেখো কি বলছে, কি বলছে প্রশ্নটা, কি বলছে? একটা টেবিলের উপর একটা ভার রাখা আছে যার মান হচ্ছে 10 কেজি। টেবিলের উপর একটা ব্লক রাখা আছে, ধরো এই ব্লকটা হচ্ছে এ ব্লক, এ টেবিলের উপর এই ব্লকটাকে রাখা হয়েছে যার ভর হচ্ছে 10 কেজি। টেবিলের তলটা অমসৃণ তল, এই তলটা অমসৃণ তল, এই তলের ঘর্ষণ গুণাঙ্ক 0.2। কি ঘর্ষণ গুণাঙ্ক? স্থিতি ঘর্ষণ না চল ঘর্ষণ? একটু পরে প্রশ্ন পড়েই তুমি বুঝে যাবা। এটা হচ্ছে একটা দেওয়াল, দেওয়ালের সাথে এখানে একটা পেরেক পুঁতে একটা দড়ি বাঁধা হয়েছে। এবার সেই দড়িটা, এই ব্লক থেকে একটা দড়ি, এই ব্লক থেকে একটা দড়ি এবং আরেকটা দড়ি দিয়ে বি ব্লক ঝুলায় রাখা হয়েছে, এই তিনটাকে এখানে গিট্টু দেওয়া হয়েছে, এই তিনটাকে এখানে গিট দেওয়া হয়েছে, বুঝতে পারছো? এবার বলা হচ্ছে এই যে বি, এই যে ভারটা, এই ব্লকটার ভর কত আমি জানি না, ওয়েট কত আমি জানি না, তো বলতেছে এই ব্লকটার ভর সর্বনিম্ন কত হতে পারবে যাতে এ ব্লকটা স্থির থাকবে। এই ব্লকটার ভার চিন্তা করো, এই ব্লকটার ভার সর্বনিম্ন না, সরি সর্বোচ্চ কত হইতে পারবে, সর্বনিম্ন না,
সর্বোচ্চ কত হইতে পারবে যেন এ ব্লকটা স্থির থাকে। ধরো এই বি ব্লকের ভর হইলো 1 কেজি, 1 কেজি ধরো হইল, তো এটা স্থির থাকলো। আচ্ছা, বি ব্লকের ভর হইলো 2 কেজি, এটা স্থির থাকলো। বি ব্লকের ভর হইলো 3 কেজি, স্থির থাকলো। বি ব্লকের ভর হইলো 4 কেজি, স্থির থাকলো। বি ব্লকের ভার হইলো 4.5 কেজি, ধপাস করে এ পড়ে গেল, একে নিয়ে পড়ে গেল, এইদিকে চলে আসলো, এ গতিশীল হয়ে গেল। তাহলে দেখো আমাদের বলছে তাহলে সর্বনিম্ন না সর্বোচ্চ ভর কত হইতে পারবে যাতে বি ব্লকটা একে স্থির রাখতে পারবে। তাহলে বি এর ভর সর্বোচ্চ, কিন্তু সর্বনিম্ন না, হ্যাঁ, সর্বোচ্চ কত হবে যাতে এ ব্লকটি স্থির থাকে, মানে পুরো সিস্টেমটা সাম্য অবস্থায় থাকে, এটাই আমাদের বলছে, যাতে পুরো সিস্টেমটা কি অবস্থায় থাকে, সাম্য অবস্থায় থাকে। তো ভাই আসো একটু অ্যানালাইসিস করি বলগুলা। তাহলে আমরা প্রত্যেকটা বস্তুর উপর বলগুলো অ্যানালাইসিস করব, ঠিক আছে, প্রত্যেকটার উপর। তো ধরো এর উপর বলগুলোকে অ্যানালাইসিস করব, এর উপর, ঠিক আছে, প্রত্যেকটা বস্তুর উপর। তো আসো দেখো এর উপর অ্যানালাইসিস করি। একে এই দড়ি টানতেছে এইদিকে, দড়ি এইদিকে টানতেছে, তাহলে দড়ির এই টান বলটা হচ্ছে এফ। এই দড়িটা টান হয়ে আছে, কিন্তু দড়িটা টান হয়ে আছে, তো টান সবসময় জোড়ায় কাজ করে। এই ব্লকটা যদি দড়িকে টানে, দড়ি আবার ব্লকটাকে টানবে, ব্লক যদি দড়িকে টানে, দড়ি আবার ব্লকটাকে টানবে। তাহলে এইটা হচ্ছে দড়িটা ব্লককে টানতেছে, এবার ব্লক দড়িটাকে টানবে। তাহলে এইটা হচ্ছে এফ, ক্রিয়া প্রতিক্রিয়া জোড়ায় কাজ করে, বুঝতে পারছো? এই ব্লকটার উপর আর কি বল আছে? এই ব্লকটার উপর ওজন বল আছে নিচের দিকে ওজন বল এমজি, উপরের দিকে তলের অভিলম্বিক প্রতিক্রিয়া আছে আর। এবার কথা হচ্ছে কি, এই টান বলের জন্য এদিকে তো পড়ে যাওয়ার কথা, গেল না কেন? কারণ বিপরীত দিকে আরেকটা বল আছে, কে? ফ্রিকশন তাকে স্থির অবস্থায় ধরে রাখতেছে। কোন ফ্রিকশন স্থির অবস্থায় ধরে রাখে? স্থিতি ঘর্ষণ। তাহলে এই যে মিউটা, এটা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, বুঝলা? তাহলে এর উপর বলগুলোকে অ্যানালাইসিস করা হয়ে গেছে, এবার আসো এইখানে আমরা বলগুলোকে অ্যানালাইসিস করবো। এখানে তিনটা বল আছে, তিনটা। এই দড়ির টান বল একটা টি, দড়ির টান বল টি, এদিক বরাবর বল এফ, এদিক বরাবর টান বল টি, এদিক বরাবর বল এফ, আর একটা বল আছে নিচের দিকে, সেটা হচ্ছে বি এর ওজন। এই বি এর ওজন, ওই ওজনটা হচ্ছে ডাব্লিউ, ঠিক আছে? বি এর ওজন এটা হচ্ছে ডাব্লিউ, বা বি এর ভর যদি এম হয় তাহলে এম জি আর কি, এটা এম জি। তা আমাদের বি এর ভর সর্বোচ্চ চাইছে, তাহলে ভরের মানটাই বসালাম যে এম জি, এম এর মানটা বের করতে হবে, এই বি ব্লকের ভরটা আমাদের বের করতে হবে। কি কথা বোঝা গেছে? তাহলে এইটা দেখো, এইটা হচ্ছে এম এ আর এটা হচ্ছে এম বি, তাহলে আমরা এটাকে এম বি লিখলাম। তাহলে এইটাকে একটু সংশোধন করে তাহলে এম এ লিখি, কারণ দুইটা যদি এম এ হয়ে যায় তো ঝামেলা লেগে যাবে সূত্রে লিখতে গিয়ে। এম এ জি, কি বুঝলা? তাহলে বলো এই পয়েন্টে ক্রিয়ারত বল নিচের দিকে এম বিজি, এইদিকে টি, এই দিক বরাবর এফ। অনেকে বলতে পারে ভাই এইখানে আর একটু ভাঙেন তো, নিচের দিকে এম বিজি, তাহলে উপরের দিকে টান টি, এই যে উপরের দিকে টান টি, আবার এই দড়ি টান হয়ে যাবে, তাহলে দড়ির টান আবার জোড়ায় কাজ করবে, দড়ির টান টি, বুঝো? দেখো এই দড়িটা টান হয়ে যাবে, তাহলে এই দড়িটা যদি টান হয়ে যায়, তাহলে এই দড়ির টান উপরের দিকে, দড়ি ব্লককে উপরের দিকে টানতেছে আর ব্লক দড়িটাকে নিচের দিকে টানতেছে, এই হচ্ছে অবস্থা। এবার কথা হচ্ছে কি, এই টি না দিলেও চলে, কারণ এই টি মানেই হচ্ছে এমবিজি, নিচের দিকে এমবিজি। তো কিভাবে সেটা দেখো, স্থির তো, এটা তো স্থির থাকবে। যদি স্থির থাকে তাহলে টি আর এমজি এই দুইটার মধ্যে কে বড় কে ছোট? এই দুইটার মধ্যে কে বড় কে ছোট? কেউ বড় না কেউ ছোট না, তাহলে টি ইকুয়াল টু এম বি জি, বুঝলা? তাহলে কি দরকার আবার আলাদা করে টি নেওয়ার? তো টি নেওয়ার কোনো দরকারই নেই, তাহলে টি বাদ দিয়ে দাও, এই টি বাদ দিয়ে দাও। তাহলে বাদ দিয়ে দিলে একেবারে এই পয়েন্ট থেকে এই যে ওজনটা কাজ করতেছে সেটা হচ্ছে এম বি জি। কি কথা বুঝছো? তাহলে আমরা মোটামুটি কয়টা বল পেয়ে গেলাম বলো? কয়টা বল পেয়ে গেলাম? এই পয়েন্টে ক্রিয়ারত তিনটা বলকে পেয়ে গেলাম, কি ক্লিয়ার? এই পয়েন্টে ক্রিয়ারত তিনটা বলকে পেয়ে গেলাম, এই পয়েন্টে ক্রিয়ারত চারটা বলকে পেয়ে গেলাম। এবার তলে ফ্রিকশন আছে, ফ্রিকশন থেকে এই বস্তুটাকে স্থির অবস্থায় ধরে রাখছে। তাহলে আমরা এ ব্লকটার জন্য এটা লিখতে পারি, দেখো তো এ ব্লকের জন্য এটা কি আমরা লিখতে পারি যে আর সমান সমান এম এ জি, এ ব্লকের জন্য আর সমান সমান এম এ জি, ওকে, আর এফ সমান সমান এফ এস, আর সমান সমান এম এ জি আর এফ সমান সমান এফ এস, ওকে ক্লিয়ার? এবার ভাই এই এফ এস মানে মিউ এস
ইন্টু আর, মিউ এস ইন্টু আর মানে এম এ জি। তুমি এখানে সব মান বসে এফ এর মানটা বের করতে পারো, তো আপাতত দরকার নেই। এবার আসো এই পয়েন্টে, এই পয়েন্টে তিনটা বল, এইটা 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 তিনটা বল স্থির অবস্থায় ধরে রাখছে। তাহলে তুমি এখানে লামি খাটাইতে পারো, আবার এটাও করতে পারো। এফ আর এইটা তো খুব ভালো কোণে আছে 90 ডিগ্রি। তাহলে একটা কাজ করতে পারো, স্থির অবস্থায় দেখলে টি কে দুটো উপাংশে ভেঙে ফেলতে পারো। দুটো উপাংশে ভাঙলে এই দিক বরাবর টি তখন মনে যাবে, এই দিক বরাবর হবে, এই দিক বরাবর যেটা হবে সেটা হচ্ছে কস, যার সাথে কোণ সেটা হবে কস। তাহলে এই দিক বরাবর যেটা থাকবে সেটা হবে টি কস 30, আর এই দিক বরাবর যেটা হবে সেটা হবে টি সাইন 30। টি কস 30 এদিক বরাবর যেটা হবে সেটা হবে টি সাইন 30, বুঝলা? তাহলে টি কিন্তু আর নাই। তাহলে এইটা যদি স্থির থাকে, বি ব্লক যদি স্থির থাকে, বি ব্লকটা যদি স্থির থাকে, এইখানে বলগুলো ক্রিয়া করে যদি সাম্য অবস্থায় থাকে, তাহলে আমরা এটা লিখতে পারি, তাহলে টি সাইন থেটা মানে এম বিজি, টি সাইন থেটা এম বিজি, আর টি কস থেটা, এই যে টি কস থেটা মানে টি কস 30 ডিগ্রি, এটা সমান সমান এফ, এটা সমান সমান এফ, আর এফ মানে ওই যে উপরের লাইন মিউ এস এম এ জি। এবার এটারে বলো 1 নং সমীকরণ, এটারে বলো 2 নং সমীকরণ। কি করতে ইচ্ছা করতেছে? ভাগ। তাহলে 1/2 শেষ। টি আর টি কাটাকাটি, সাইন বাই কস ট্যান থেটা ইকুয়াল টু এম বি জি ডিভাইডেড বাই মিউ এস এম এ জি, জি আর জি কাটাকাটি। তাহলে ট্যান থেটা এই কোণের মানটা 30 ডিগ্রি, ট্যান 30, এম বি এর মানটা বের করতে চাই, আর মিউ এস এর মানটা 0.2, আর এম এর মানটা এম এ এর মানটা 10। তাহলে এখান থেকে এম বি এর ম্যাক্সিমাম মানটা বের করা যাবে, ম্যাক্সিমাম মানটা বের করা যাবে ট্যান 30, এইটা সমান এইটা গুণ 0.2, এটা গুণ 10। তাহলে ভাইয়া এটা হবে 1.1547 কেজি, এইটা হবে। তাহলে স্থির অবস্থায় থাকবে যদি এর ভারটা, কেন এটারে বলা হচ্ছে এটাই সর্বোচ্চ ভার, যার জন্য এই স্থির থাকবে। এর চেয়ে বেশি ভার হলে কি সমস্যা? যদি এর চেয়ে বেশি ভার হয়, এর চেয়ে যদি বেশি ভার হয়, তাহলে এর চেয়ে বেশি ভার হইলে তখন এই এফ এর মানটা বেশি হয়ে যাবে, আর এফ এর মানটা বেশি হয়ে গেলে মিউ এস এর এফ এস এর মানটা কম, এফ এর মানটা বেশি, তখন চলতে থাকবে, তখন এ পড়ে যাবে, এ আর মানে স্থির থাকতে পারবে না, গতিশীল হয়ে যাবে তখন। ঠিক আছে, তখন চলো ঘর্ষণ হয়ে যাবে। কি ক্লিয়ার? তখন এটা চলতে থাকবে এবং চলতে চলতে একটু পরে পড়ে যাবে নিচে। তাহলে সর্বোচ্চ কত হইতে পারবে? এইটা হইতে পারবে সর্বোচ্চ, এর চেয়ে বেশি হইতে পারবে না। এর চেয়ে কি কম হইতে পারবে? হ্যাঁ পারবে। এর চেয়ে কম হইলে তো ভালোভাবে স্থির থাকবে, এ তো একেবারে নিরাপদ স্থির থাকবে। তাহলে সর্বোচ্চ এর মানটা হচ্ছে এটা। ভর চাইছে না? হ্যাঁ, এখানে ভর চাইছে, বি এর ভর সর্বোচ্চ কত হলে। যদি আমার চাইতো বি এর ওজন সর্বোচ্চ কত হলে, তাহলে আমরা এর সাথে 9.8 গুণ দিয়ে লিখতাম। যদি বলতো সর্বোচ্চ কত ওজন হলে, তখন আমরা এর সাথে 9.8 গুণ দিয়ে লিখতাম যে বি এর ওজন সর্বোচ্চ কত হলে। ওজন বললে 9.8 গুণ দিয়ে দিতাম, শেষ। কত সুন্দর একটা ম্যাথ। দেখো আমরা পুলি কপিকল করছিলাম, কত নম্বর গেল এটা? এটা 5 নম্বর। এবার আসো 6। আমরা পুলি কপিকল করছিলাম, তো পুলি কপিকল যখন পড়ি তখন কোনো ফ্রিকশন ছিল না। দেখি এবার পুলি কপিকলের সাথে একটু ফ্রিকশন মিশাই দিব, তাহলে ঘটনাটা কি হবে। এইটা হচ্ছে একটা পুলি এখানে সংযুক্ত করা আছে, এর উপর দিয়ে একটা সুতার সাহায্যে দুই পাশে দুইটা ব্লক রাখা আছে। এই পাশের যে ব্লকটা রাখা আছে সেটা ঝুলানো, এই পাশের যে ব্লকটা রাখা আছে সেই ব্লকটা হচ্ছে ঝুলানো, আর এই পাশে যে ব্লকটা রাখা আছে সেই ব্লকটা এই তলের উপর রাখা আছে। তো এই ব্লকটার ভর বলা হচ্ছে 1 কেজি, এই ব্লকটার ভর বলা হচ্ছে 0.02 কেজি। এই তলের ঘর্ষণ গুণাঙ্ক, তলের ঘর্ষণ গুণাঙ্ক এটা হচ্ছে 0.2। তাহলে এখন আমাদের প্রশ্ন করছে যে এই ক্ষেত্রে এই পুলি সিস্টেমের ত্বরণ কত হবে। 1, পুলি সিস্টেমের ত্বরণ নির্ণয় করো। আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে যে দড়ির টান নির্ণয় করো, দড়ির টান নির্ণয় করো। ঠিক আছে, দড়ির টান নির্ণয় করতে হবে। ওকে, তাহলে চলো দেখি পারি কিনা। নিচের দিকে এর ওজন mg, mg, তো এটাকে m1 বলি আর এটাকে m2 বলি আমরা। তাহলে নিচের দিকে এটা হচ্ছে m1g, উপরের দিকে দড়ির টান t, দড়ির টান t।
দড়ি যতক্ষণ একই টান ততক্ষণ একই, তাহলে এই ক্ষেত্রে দড়ির টান টি, টি দড়ির টান টি। ওকে, দড়ি যতক্ষণ একই টান ততক্ষণ একই। এর ওজন ক্রিয়া করবে নিচের দিকে কত, m2g, আর এর অভিলম্বিক প্রতিক্রিয়া কোন দিকে, উপরের দিকে আর। দেখো আগে এই পর্যন্ত ছিল, এখানে আলোচনা শেষ হয়ে যাইত, এখানে আলোচনা শেষ হয়ে যাইত। কিন্তু এবার এই বস্তুটা যখন এই দিকে টান খাবে, এই দিকে যখন গতি সৃষ্টি হইতে চাইবে, চাইবে তার বিপরীত দিকে ফ্রিকশন কাজ করবে। কোন দিকে ফ্রিকশন কাজ করবে, বিপরীত দিকে ফ্রিকশন কাজ করবে। তাহলে এই যে ফ্রিকশনটা, এই ফ্রিকশন দেখো আমাদের বলছে পুলি সিস্টেমের ত্বরণ কত, তাহলে ফ্রিকশন ধরে নিব এটাকে স্থির রাখতে পারে নাই, তাহলে এই যে ঘর্ষণ গুণাঙ্কটা দেওয়া আছে এটা কিন্তু চল ঘর্ষণ গুণাঙ্ক, বুঝে নিতে হবে। আমাদের বলছে পুলি সিস্টেমের ত্বরণ কত, ত্বরণ কত বের করো, তাহলে স্থির অবস্থায় ধরে রাখতে পারে নাই, দ্যাট ইজ এফ কে। তো হয়ে গেল, বলগুলোকে অ্যানালাইসিস করা হয়ে গেছে, ম্যাথও হয়ে গেছে। তাহলে আসো আমি যদি এর উপর লিখি, এম অনের জন্য যদি লিখি, এম অনের জন্য, এম অন কিন্তু স্থির নেই, টি সমান সমান এম অন জি বসাবা হবে না, কিন্তু পুরো সিস্টেমটা, এই সিস্টেমটা, এই বস্তুটা এ ত্বরণের এদিকে আর এই বস্তুটা এ ত্বরণের নিচের দিকে, তাহলে এ ত্বরণের নিচের দিকে, তাহলে কে বড়, কোন বলটা বড়, এ ত্বরণের নিচের দিকে কোন বলটা বড়, এম অন জি বড়, আর বিপরীত দিকে সুতার টান টি, তাহলে এম অন জি সুতার টান টি বড়, তাহলে এম অন জি মাইনাস টি। ওকে, তাহলে এম অন জি মাইনাস টি ইকুয়াল টু এম অন এ, মনে টনে পড়ে 1 নম্বর সমীকরণ। এইবার আসো m2 এর জন্য যদি লিখতে চাই, তাহলে m2 এর জন্য কি লিখবো, টি, টি দেখো আগে টি সমান সমান m2 এ লিখে দিতাম, কিন্তু টি এর বিপরীতে ওই দেখো আরেকটা বল আছে, তাহলে টি এর বিপরীতে ওই বলটা কে, এফ কে, টি এর বিপরীতে ওই বলটা গতির দিকে টি আর গতির বিপরীত দিকে এফ কে, তাহলে টি মাইনাস এফ কে ইকুয়াল টু m2 a। বুঝতে পারছি, এইটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এবার এই দুইটা সমীকরণ কি করতে ইচ্ছা করে, ওই যে যোগ করতে ইচ্ছা করে, তাহলে যোগ করতে ইচ্ছা করলে এইটা এইটা কাটাকাটি, তাহলে এম অন জি দেখো ভালো করে খেয়াল করো, এফ কে মানে কিন্তু মিউ কে ইন্টু আর, এটা ইকুয়াল টু এ কমন নিয়ে এম অন প্লাস এম টু, এম অন প্লাস এম টু, তাহলে অতএব এ ইকুয়াল টু এইটা ডিভাইডেড বাই এম অন প্লাস এম টু, তাহলে নিচে এম অন প্লাস এম টু, এটা হচ্ছে এম অন জি মাইনাস মিউ কে, তো মিউ কেটা কত, মিউ কে হচ্ছে ওই যে 0.2, তো এটার মান আমি একটু পরে বসাচ্ছি। আর এর মান কত, আর সমান সমান এম টু জি, দেখো আর সমান সমান এম টু জি, এই যে এটা লেখার দরকার আছে, আর সমান সমান এম টু জি, এম টু জি। তাহলে এবার জি কমন নিয়ে নাও, তাহলে এম অন মাইনাস মিউ কে এম টু ডিভাইডেড বাই এম অন প্লাস এম টু ইন্টু জি, মান বসাই দিলে কাজ শেষ। এম অনের মান 1 কেজি, মিউ কে এর মান 0.2, এম টু এর মান 0.02 ডিভাইডেড বাই 1 প্লাস 0.02, জি এর মান 9.8, তাহলে কত ত্বরণ, ত্বরণের মানটা কত, 1 মাইনাস 0.2 ইন্টু 0.02 ডিভাইডেড বাই 1 প্লাস 0.02, তাহলে 0 পয়েন্ট, ও আচ্ছা এর সাথে 9.8 গুণ 9.8, তাহলে 9.569 এত মিটার পার সেকেন্ড স্কয়ার, এই ত্বরণে চলবে। বুঝতে পারছি, এই ত্বরণে চলবে ফ্রিকশন থাকলে। অনেকে বলতে ভাই শর্টকাট দিয়ে বের করা কি যাবে কি না, হ্যাঁ যাবে। তুমি একাডেমিক লেভেলে পড়তেছো আর আমি একটু কম পারি বলে আমি এইভাবে দেখালাম, কিন্তু মনে করো আমি মাঝে মাঝে একটু বেশিও পারবো, আমি একবারও কিন্তু এই লাইনটা লিখে ফেলতে পারি, একবারে এই লাইনটা লিখে ফেলতে পারি। কেমনে, আমাদের কি ছিল, আমাদের সিস্টেমটা কি ছিল, সিস্টেম ছিল দড়ির টান বরাবর লব্ধি এক্সটার্নাল ফোর্স, দড়ির টান বরাবর, ঠিক আছে, দড়ি বরাবর এক্সটার্নাল ফোর্স, তাহলে এইটা হচ্ছে দড়ি, এই দড়ি বরাবর এক্সটার্নাল ফোর্স, তাহলে চিন্তা করো এক্সটার্নাল ফোর্স একটাই ছিল, কিন্তু এই ক্ষেত্রে একটু তুমি খাতা উল্টাইও, এই পুলিটা আমরা করছিলাম কিন্তু তখন ঘর্ষণ ছিল না, তখন একটাই বল ছিল, সেটা হচ্ছে এম অন জি। আমি যদি এই যে দড়িটাকে এভাবে সোজা করি, তাহলে এম অন জি থাকবে ওইদিকে, কি তাই না, দড়িটাকে যদি এভাবে আমি সোজা করি তাহলে এইদিকে থাকবে এম অন জি, এই যে দড়িটাকে সোজা করলাম, আর এইদিকে ফ্রিকশন যখন ছিল না তখন এইদিকে কোনো বল ছিল না, তখন আমরা লিখতাম বাহ্যিক বল এইটা ডিভাইডেড বাই সামেশন অফ এম, অর্থাৎ এম অন জি লিখতাম ডিভাইডেড বাই সামেশন অফ এম, এম অন প্লাস এম টু, এটা লিখতাম ত্বরণ, এটা লিখতাম, দেখো শর্টকাট সূত্র। কিন্তু এবার কি হচ্ছে, ফ্রিকশন আছে কার উপর, এর উপর না, ফ্রিকশন আছে এর উপর ফ্রিকশন আছে, তাহলে এর উপর ফ্রিকশন কোন দিকে, গতি যদি এদিকে হয় ফ্রিকশন বিপরীত দিকে, তাহলে এইদিকে আরেকটা বল আছে। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, আমি বললাম কে কে হঠাৎ করে চিল্লাই উঠলো হ্যালো বলে।
আচ্ছা, কোথায় এখন তোরা? ও আচ্ছা, তোর স্টুডিও তো ওটা ঠিক করলে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ভয় পাইছি আসলে। বললাম কি ব্যাপার, কোত্থেকে কে আওয়াজ দিচ্ছে? আজকে বলবান এইটুকু কাট করবে, আমি যে ক্যাপে উঠছি এইভাবে, এইটা বলবান কাট করবে আজকে। হ্যাঁ, ওই ব্যাপারে যারা আছে ওরা দেখছে। হ্যাঁ, টাটা। তাহলে তোমাদের শর্টকাট কি শিখাইছিলাম বলো? যখন ফ্রিকশন ছিল না যখন ফ্রিকশন ছিল না তখন শর্টকাট শিখাইছিলাম কি? m1g ডিভাইডেড বাই সামেশন অফ টোটাল m, অর্থাৎ m1 প্লাস m2, এটা শিখাইছিলাম, তাই তো? বলো। এইবার ফ্রিকশন আছে, তাহলে আমি এই যে দেখো দড়িটাকে এইভাবে সোজা করে ফেললাম, দড়িটা সোজা হয়ে গেল। তাহলে এই দিক বরাবর এর জন্য m1g, দড়ি বরাবর বল, দড়ি বরাবর m1g। আর এর জন্য বিপরীত দিকে আগে তো কিছু ছিল না, কিন্তু এবার তো একটা বল আছে, সেই বলটা ফ্রিকশন। তাহলে ফ্রিকশন ফোর্স কি? ফ্রিকশন ফোর্স হচ্ছে মিউ ইন্টু আর। আর এই বস্তুটা তো সমতলে আছে, তাহলে নিচের দিকে mg, উপরের দিকে আর, তাহলে আর মানেই হচ্ছে m2g। তাহলে এটা যদি m1g হয়, এটা হচ্ছে মিউ কে ইন্টু m2g। কি বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এইবার এক্সটার্নাল ফোর্স বলো তো এই পুরো সিস্টেমে, এক্সটার্নাল, কোনো ইন্টারনাল ফোর্স না, এক্সটার্নাল ফোর্স m1g মাইনাস মিউ কে m2g। তো সেটাই আমি বসাইছি, দেখো m1g মাইনাস মিউ কে m2g ডিভাইডেড বাই সামেশন অফ m। এই লাইনটা আমি একবারে লিখতে পারি, এই লাইনটা আমরা একবারে লিখতে পারি, তাই না? ওকে, কি ক্লিয়ার? তাহলে এই হচ্ছে ঘটনা। এবার 2 নম্বর কোশ্চেন তো খুবই ইজি, যে এই সমীকরণ লেখা শিখবে সে 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার করতে পারবে, এবং এগুলো খুবই মজার জিনিস। তো আমাদের কি বলছেন? দড়িতে টান বের করো। তো দড়ির টান তুমি 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, যেটা খুশি সেটা নিয়ে দড়ির টান বের করতে পারো। তাহলে আসো এখানে হিসাব করে দিই। দড়ির টান ধরো আমরা কত নম্বর সমীকরণ থেকে আসবো? 1 নং থেকেই আসি। 1 নং থেকে দড়ির টান টি, এটা ইকুয়াল টু m1g মাইনাস m1a। এবার মান বসাই দিবা, m1g মাইনাস m1a। তাহলে m1টা আমি কমন নিয়ে নিতে পারি, g মাইনাস a। তাহলে m1 এর মান কত? 1 কেজি। g 9.8 মাইনাস a হচ্ছে 9.569, 9.569, 9.8 মাইনাস 9.569, এটা 0.231 এত নিউটন, 0.231 এত নিউটন। ওকে, তো বাচ্চারা তুলে ফেলো। ওকে, তাহলে 6 নম্বর শেষ। 6 নম্বর গেল, 5 গেল, 6, এবার 7। তাহলে এবার আসো 7 নম্বর। একটা হেলানো তল, এই যে হেলানো তল, এটা এবার এরকম, এই যে এবার এরকম একটা হেলানো তল, এই কোণের মানটা 30 ডিগ্রি, কোণের মানটা 30 ডিগ্রি। ওকে, এবার পুলিটা বসানো আছে এখানে, এখানে পুলি বসানো আছে, এখানে পুলি বসানো আছে। এটা হচ্ছে একটা ব্লক, এই পুলির উপর দিয়ে নিচে ব্লকটাকে ঝুলানো আছে, নিচে ব্লকটাকে ঝুলানো আছে। তাহলে এই ব্লকের ভর এবার আমাকে বলে দিচ্ছে, এই ব্লকের ভর হচ্ছে 10 কেজি।
এই ব্লকটার ভর এটা হচ্ছে 2 কেজি, এই তলে ফ্রিকশন আছে, তো ফ্রিকশন কোইফিশিয়েন্ট, তো ফ্রিকশন কোইফিশিয়েন্ট চল ঘর্ষণ গুণাঙ্ক 0.1, 0.1 হচ্ছে চল ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে এই ক্ষেত্রেও এই সিস্টেমের ত্বরণ বের করতে হবে, এবং 2 নম্বর হচ্ছে এখান থেকে সুতার টান বের করতে হবে, সুতার টান। আগে আমরা ফ্রিকশন ছাড়া ম্যাথগুলো করছিলাম, এবার ফ্রিকশন দেওয়া আছে, কোনো ব্যাপার না, খুবই সহজ। তাহলে একটা তো অলরেডি আমরা করেই ফেলছি। তাহলে আসো নিচের দিকে এটাকে M1 বললাম, এটাকে আমরা বললাম M2, M2 ভর। তাহলে নিচের দিকে ক্রিয়ারত বল M1G, উপরের দিকে দড়ির টান বল T, উপরের দিকে দড়ির টান বল T। ওকে, দড়ি যতক্ষণ একই টান ততক্ষণ একই, এই যে টান T। এবার এর উপর ক্রিয়ারত বল, দেখো এর তো একটা ওজন আছে, এর ওজনটা নিচের দিকে যা, এই ওজনটা M2G, M2G। এবার এই M2G কে দুটো উপাংশে ভেঙে ফেলবো, M2G কে যদি দুটো উপাংশে ভাঙি তাহলে এই দিক বরাবর একটা উপাংশ আর এই দিক বরাবর একটা উপাংশ, এই দিক বরাবর একটা উপাংশ। এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি হলে এই কোণটাও 30 ডিগ্রি। এটা যদি M2G হয় তাহলে M2G cos 30 ডিগ্রি, আর এই দিক বরাবর M2G sin 30 ডিগ্রি। এই যে এটা কিন্তু মরে গেছে, এটা আর নাই, এটা আর বেঁচে নাই। একটা তলে আছে, এটা একটা তলে আছে, ঘটনাটা একটা তলে, তাহলে তলের অভিলম্বিক প্রতিক্রিয়া এটা হচ্ছে আর, তলের অভিলম্বিক প্রতিক্রিয়া এটা হচ্ছে আর। বলো এই ক্ষেত্রে কোনো ফ্রিকশন আছে কিনা, এই ক্ষেত্রে কোনো ফ্রিকশন আছে কিনা? আছে। কোন দিকে ফ্রিকশন? যদি এই দিক বরাবর গতি হয়, একটু আন্দাজ করা যায় গতি কোন দিক বরাবর, এটা আন্দাজ করা যায়, কিন্তু যে গতিটা কোন দিক বরাবর এটা কিন্তু আন্দাজ করা যায়। এবার অনেকে বলতে ভাই আগে থেকে আন্দাজ না করে কি শিওরলি বলার উপায় নেই যে গতি কোন দিকে? হ্যাঁ আছে, হ্যাঁ আছে, গতি কোন দিকে এটা শিওরলি বলার উপায় আছে। তাহলে তুমি প্রথমে চিন্তা করো, দেখো তুমি প্রথমে চিন্তা করো বস্তু স্থির, দেখো প্রথমে চিন্তা করো বস্তু স্থির। তাহলে যদি স্থির হয় লিখবা না, এটা আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য। অনেকে বলতে পারো ভাই ত্বরণ যদি এদিকে হয়, আপনি বলেন ত্বরণ এদিকে, আমরা ধরে ম্যাথ করলাম, কিন্তু এমন হইতে পারে না যে এই বস্তুটা নিচের দিকে নামতেছে, এটা হইতে পারে না? হ্যাঁ পারে। এই বস্তুটা নিচের দিকে নামতে পারে না? হ্যাঁ পারে। যখন নিচের দিকে নামবে তখন ফ্রিকশন উপরের দিকে, আর যখন এই দিক বরাবর যাবে, এই দিক বরাবর ঘুরবে, এই দিক বরাবর গতিশীল হবে, তখন এই ব্লকের উপর ফ্রিকশনটা নিচের দিকে। এবার কথা হচ্ছে ভাই বুঝবো কেমনে? বোঝার উপায় আছে, আন্দাজে গেস করা না। বোঝার উপায় কি? বোঝার উপায় হচ্ছে দেখো টি আর M1G ধরি সমান, তাহলে টি সমান সমান M1G। এবার M1 এর মান কত? 10, তাহলে 10 গুণ G 9.8, তাহলে 98 নিউটন টি এর মান। টি এর মান 98 নিউটন আর M2G sin 30, তাহলে টি 98, এবার M2G sin 30 দেখি তো, M2G sin 30, M2 এর মান কত? 2, G এর মান 9.8, sin 30 হাফ, তাহলে এটা 2, এটা 2 কাটাকাটি, এটা 98। তাহলে চিন্তা করে দেখো, সরি 9.8, এটা 98 আর এটা 9.8, তাহলে কে বড় বলো? কে বড়? কে বড়? 98 বড়। তাহলে এই টানটা 98টা বড়, তাহলে 98 যদি বড় হয় তার মানে এটা স্থির থাকতে পারে না। আমি স্থির ধরে করতেছিলাম, বাট এটা স্থির থাকতে পারে না। তাহলে এটা কোন দিকে যাবে? এই দিক বরাবর যাবে। তাহলে যদি এই দিক বরাবর যায়, ফ্রিকশন উল্টা দিকে, ফ্রিকশন উল্টা দিকে। কথা বুঝছো? যদি এমন হইতো এইটা বড়, এইটা বড়, ওইটা ছোট, তাহলে তখন তখন এদিকে আসতো, তাহলে এদিকে যদি বস্তু গতিশীল হয়, ব্লক যদি এদিকে সরে পড়ে, ফ্রিকশন উল্টা দিকে। তাহলে ফ্রিকশন কোন দিকে হবে এটা আন্দাজে বলার কিছু নেই, এটা কিন্তু হিসাব করে বলা যায়। কিন্তু এবার আমি তোমাদের চালাকি শেখাই, শোনো। এইটুকু করার জন্য তোমার তো কোনো মার্ক দিবে না, তাহলে এইটুকু যদি মনে করো যে করবা না মনে করো তাও হবে। তো কিভাবে এইটুকু করবা না মনে করবা? সেটা হচ্ছে এটা কি 10 কেজি না? ভারী। এটা তার তুলনায় 2 কেজি না? হালকা। তাহলে একটু গেস করা যায় যে হ্যাঁ এটা ভারী, এটা হালকা, তাহলে এইটা এইদিকে আসবে আর এটা এইদিকে উঠবে, এটা গেস করা যায়। ওকে, তাহলে আমরা গেস করে সুন্দর করে এটা কিন্তু বলতে পারি। কি ক্লিয়ার? তাহলে আমরা গেস করে আগে থেকেই বলতে পারি যে আসলে ডিরেকশনটা হওয়া উচিত কোন দিকে। এখন তুমি মনে করতে ভাই আপনার গেস করা যদি ভুল হয়, যদি ভুল হয় তাহলে এ বের করলে এর আগে মাইনাস চলে আসবে, যদি ভুল হয় তাহলে এর আগে মাইনাস চলে আসবে। কিন্তু নর্মালি তুমি গেস করে নিবা, দেখবা এর আগে আর মাইনাস আসবে না, অর্থাৎ তোমার ধরাটা ঠিক আছে। আর যদি কনফিউশন হয় তাহলে তোমার আমি তো নিয়ম শিখালাম, তুমি করে নিবা, সমস্যা কি? ওকে, তাহলে আমি বুঝে গেছি। আমি তো একটু আগে চেক করেই দেখলাম যে ত্বরণ নিচের দিকে, এর ত্বরণ নিচের দিকে আর এর ত্বরণটা তলের উপরের দিকে। ওকে, তাহলে এর উপর ক্রিয়ারত বলগুলোর জন্য আমরা
সূত্রটা লিখতে চাই, নিউটনের সূত্র। তাহলে এর উপর ক্রিয়ারত বল এম অন জি নিচের দিকে, টি উপর দিকে, বস্তু নিচের দিকে যাচ্ছে, ত্বরণ নিচের দিকে। সো এম অন জি মাইনাস টি এইটা ইকুয়াল টু এম অন এ, সমীকরণ নম্বর 1। এবার এর জন্য তাহলে m2 ভরের বস্তুটার জন্য এদিকে বল হচ্ছে টি, তার বিপরীত দিকে m2g sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি, এটা ইকুয়াল টু m2a। বলো হয়েছে? বলো বলো হয়েছে? হ্যাঁ তুমি এটা লিখতে পারো, তাহলে তো তখন কোনো ফ্রিকশন নেই, তো ফ্রিকশনের কথা চিন্তা করতে হবে না। হ্যাঁ, তো এর উপর কি কোনো ফ্রিকশন না, তাহলে ফ্রিকশন কার উপর? এর উপর। যাচ্ছে কোন দিকে? এদিকে, তাহলে ফ্রিকশন বিপরীত দিকে, গতির বিপরীত দিকে। তাহলে ফ্রিকশন হচ্ছে এই বরাবর, এই ফ্রিকশনটা কি? এই ফ্রিকশনটা হচ্ছে এফ কে। তাহলে এবার দেখো, এবার একটু ঠিকঠাক করে মাথা কাটায় লিখো। এদিক বরাবর টি, এদিক বরাবর m2g sin 30 প্লাস এফ কে। তাহলে এই টি থেকে এই দুইটা যোগ করে বিয়োগ করে দিবা। তাহলে টি থেকে এটা বাদ, টি থেকে এটা বাদ, তাহলে টি মাইনাস m2g sin 30 মাইনাস আবার এফ কে। অথবা যদি তুমি একবার এই যে যোগ করে এটা যোগ করে মাইনাস করো, তাহলে আলটিমেটলি মাইনাস উঠাই দেওয়ার পরে তো এখানে মাইনাস চলেই আসবে, এখানে মাইনাস চলে আসবে। এটা সমান সমান m2a। এইবার ঠিকঠাক আছে, বুঝলা? এবার সেই আগের কথা, দুইটা যোগ করে দিবা। তো দুইটা যোগ করে দিলে এইটা কাটাকাটি, তাহলে a ইকুয়াল টু m on g মাইনাস m2g sin 30 মাইনাস এফ কে ইকুয়াল টু মিউ কে ইন্টু আর, ঠিক আছে, ডিভাইডেড বাই m1 প্লাস m2, তাহলে m on g কমন নেওয়া যায়, জি কমন নিতে পারো, ঠিক আছে, m1 মাইনাস m2 sin 30 মাইনাস এফ কে ইকুয়াল টু মিউ কে, সরি আর ইকুয়াল টু দেখো ভালো করে খেয়াল করো এবার, আর ইকুয়াল টু m2g cos 30, আর ইকুয়াল টু, ঠিক আছে। আচ্ছা এম জি রাখো আপাতত, m2g sin 30, এবার মিউ কে আর ইকুয়াল টু m2g cos 30 ডিভাইডেড বাই নিচে m1 প্লাস m2। ওকে, এবার মান বসাই দিবা। m1 এর মান 10 মাইনাস m2 এর মান 2 sin 30 হাফ মাইনাস মিউ কে এর মান 0.1, m2 এর মান 2 cos 30 √3/2, এটার সাথে গুণ হবে 9.8 ডিভাইডেড বাই নিচে 10 যোগ 2। কেউ একজন আমার একটু হেল্প করো তো, ত্বরণের মান 7.33 বা 7.3533 যাই হোক, এরকম কিছু একটা আসবে। এবার বলছে সুতার টান বের করো, এই এর মানটা নিয়ে বসাও 1 নং সমীকরণ। তাহলে 1 থেকে পাই, তাহলে টি হবে m on g মাইনাস m on a, তাহলে m on কমন নিয়ে g মাইনাস a। তো m on এর মান কত? 10, g এর মান 9.8, এর মান 7.33, তাহলে 10 9.8 মাইনাস 7.33, তাহলে এটা হচ্ছে 24.7 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। 24.7 নিউটন। হ্যাঁ 24.7 নিউটন। কি ক্লিয়ার? বলো। এটা শর্টকাটে করা যাইতো না? যাইতো। শর্টকাটে করার জন্য কি করবা? চোখ বন্ধ করবা, চোখ বন্ধ করে ভাববা হেলানো তল, এই হেলানো তলের এই পাশে একটা বস্তু, তাহলে তার জন্য নিচের দিকে বল হচ্ছে m on g। আচ্ছা এটা থেকে বিয়োগ হবে ওইগুলা, তাহলে ওর জন্য হচ্ছে হেলানো তল, যেহেতু তো হেলানো তল থাকলে তোমার শিখাইছিলাম ওজনের সাইন উপাংশ বিয়োগ হয়, তাহলে হেলানো তল থাকলে ওজনের সাইন উপাংশ, তাহলে m2g sin 30 বিয়োগ করবা। ওকে আচ্ছা 25.98 হবে, 92 হবে, এটা 24.7 হবে না, 25.91। তাহলে আমি কি হিসাব করলাম? আমার কি ভুল গেল? 7.208, আগেরটা 7.208 দেখিস, তোমরা ভুল বললে আমার তো ভুল হয়ে যাবে। আচ্ছা বক্স নাও, এবার আর কোনো ভুল হওয়ার কোনো চান্সই নাই, এবার পারলে ভুল ধরো এবার ভুল। দেখো তাহলে কি বলবো, শর্টকাটে কি করব? চিন্তা করবা হেলানো তল, দুই পাশে দুইটা বস্তু, একটা হেলানো তলের উপরে আর একটা এই পাশে ঝুলে আছে, যেটা ঝুলে আছে সেটা m on g, সেটা থেকে মাইনাস হবে হেলানো তলের উপর যেটা আছে সেটার ওজন উপাংশ, তাহলে সেটা দড়ি বরাবর ওজনের উপাংশ সাইন শিখাই দিছিলাম,
সাইন থেটা, ওজনের সাইন উপাংশ, তাহলে m2g সাইন 30। এইবার ফ্রিকশন আছে, তাহলে ফ্রিকশনটা বিয়োগ হয়ে যায়। ফ্রিকশনটা সবসময় দেখবা বিয়োগ হবে, ফ্রিকশনের জন্য সবসময় বিয়োগ করে দিবা। তাহলে ফ্রিকশনটা বিয়োগ করে দিবা। এবার ফ্রিকশনটা হচ্ছে মিউকে ইন্টু আর, যেহেতু হেলানো তলের উপর আছে তাহলে আর সমান সমান mg cos θ। আর সমান সমান হেলানো তলের উপরে থাকলে mg cos θ, আর যদি সমতলে থাকে তাহলে আর সমান সমান mg। কি ক্লিয়ার? ওকে, তাহলে 7 নম্বর গেল। এইবার আসো 8 নম্বর। এই ম্যাথটা তোমাদের সময় বুয়েটে আসবে, ঠিক আছে? এটা তোমরা কত বুয়েট কত তোমরা কত ব্যাস? 25 ব্যাস, বুয়েট 25, বুয়েট 25-এ এই ম্যাথটা আসবে। তাহলে এটা 8 নম্বর না 7 নম্বর? 8 নম্বর। বলা হচ্ছে একটি ট্রাক ন্যূনতম কত ত্বরণে চললে, কত ত্বরণে চললে 0.2 কেজি ভরের একটি ব্লক পিছনের দেওয়ালের সাথে কোনো মতে লেগে থাকবে, উলম্বভাবে, মানে উলম্ব দেওয়ালের সাথে, পিছনের উলম্ব দেওয়ালের সাথে কোনো মতে লেগে থাকবে। এটা হচ্ছে কোশ্চেন। এবার তলের ঘর্ষণ গুণাঙ্ক, এটা হচ্ছে 0.5, তলের ঘর্ষণ গুণাঙ্ক 0.5। তো আসো একটু চিত্রটা কি। এটা হচ্ছে একটা ট্রাক চলতেছে। এই যে একটা ট্রাক চলতেছে, ধরো এখানে ড্রাইভার আছে, এই হচ্ছে ট্রাক ড্রাইভার। ঠিক আছে, এই ট্রাক ড্রাইভার এই ট্রাকটা চালায় যাচ্ছে। এবার ট্রাকের এই যে পিছনের দেওয়াল, এই পিছনের দেওয়াল একটা ব্লক, এই যে একটা ব্লক, এই ব্লকটা এই দেওয়ালের সাথে স্থিরভাবে লেগে থাকবে। ট্রাকটা কত ত্বরণে চললে, এটাই আমাদের বলছে যে ট্রাকটা ন্যূনতম কত ত্বরণে চললে এই ব্লকটা এই দেওয়ালের সাথে কোনো মতে লেগে থাকবে, নিচে পড়ে যাবে না, লেগে থাকবে। ব্লকের ভর বলে দিছে 0.2 কেজি, আর এই ব্লকের তলের সাথে এই যে ট্রাকের যে উলম্ব দেওয়াল, এই দেওয়ালের যে ঘর্ষণ গুণাঙ্ক, ফ্রিকশন কোএফিসিয়েন্ট, দ্যাট ইজ 0.5। বুঝতে পারছো? তো দেখি আমরা পারি কিনা। এই উলম্ব দেওয়ালের সাথে, এটা উলম্ব দেওয়ালের সাথে লেগে আছে, উলম্ব দেওয়ালের সাথে এটা লেগে আছে। চিন্তা করে দেখো, অনেক সময় মনে করো তুমি কোনো গাড়িতে যাচ্ছ, তো গাড়িতে যাওয়ার সময় অনেক সময় দেখবা কোনো একটা কাগজ বা মনে করো একটা কাপড়, মানে হালকা ভরের কিছু একটা, বা একটা টিস্যু পেপার, অনেক সময় দেখবা গাড়ির মধ্যে উড়ে গিয়ে ধরো যে গাড়ির যে পিছনের যে দেওয়াল না, সেই পিছনের দেওয়ালের সাথে লেগে আছে, ওটা আর পড়ে যাচ্ছে না, এরকমভাবে লেগে আছে। গাড়িটা সামনের দিকে চলতেছে, ওটা এভাবে পিছনে লেগে আছে দেওয়ালে। এবার যখনই দেখবা গাড়িটা থেমে গেছে বা গতি স্লো হয়ে গেছে, তখন আস্তে করে ওই কাগজটা এইভাবে নিচে পড়ে গেছে। তাহলে ঘটনাটা কি ঘটছে যে গাড়ির বেগটা এত বেশি, বা ত্বরণ মানে ত্বরণ হচ্ছে, গাড়ির বেগটা এমন হারে বাড়তেছে, এই যে এই পাশের যে বস্তুটা, সেটা একটা কাগজ হোক, একটা ব্লক হোক, একটা কাঠের টুকরা হোক, যাই হোক, সেটা গিয়ে উলম্ব দেওয়ালের সাথে এইভাবে গিয়ে লেগে আছে। তাহলে তলের সাথে যদি এভাবে সংযুক্ত থাকে, তাহলে তলে একটা ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করবে, ক্রিয়া তার বিপরীতে প্রতিক্রিয়া কাজ করবে, এরকম কাজ করবে। আর এর একটা ওজন আছে নিচের দিকে, তো ওজন নিচের দিকে, ওজনের কারণে পড়ে যাওয়ার কথা, কিন্তু পড়ছে না কেন? কারণ তলে ফ্রিকশন আছে। তাহলে ওজনের কারণে নিচে পড়ে যাওয়ার কথা, তলের ফ্রিকশন ঠেলে উপরের দিকে ধরে রাখছে। কি বুঝতে পারছো? তাহলে আসো দেখো, এর উপর ক্রিয়ারত বল, তাহলে একটা বল কাজ করতেছে ওজন নিচের দিকে, একটা বল ওজন কাজ করতেছে নিচের দিকে। এই ওজনের কারণে পড়ে যাইতে চাই,
এমজি এর কারণে পড়ে যাইতে চাই, কিন্তু পড়তেছে না, কারণ কি এই তলে ফ্রিকশন আছে। তাহলে এই তলের ফ্রিকশনটাই যে উপরের দিকে, তলের ফ্রিকশন ফোর্সটা উপরের দিকে, তাহলে এই ফ্রিকশন ফোর্সটা কত, এফএস, স্থিরভাবে ধরে রাখছে। এবার এই তলে ক্রিয়া প্রতিক্রিয়া দেখতে হবে, এই তলে আমাদের একটু ক্রিয়া প্রতিক্রিয়া দেখতে হবে। তাহলে এই তলে ক্রিয়া বলটা দেখো, ভালো করে খেয়াল করো, এই তলে ক্রিয়া বল, এই ব্লকটা এর উপর বল দিচ্ছে, এই ব্লকটা এই দেওয়ালের উপর বল দিচ্ছে। তাহলে ব্লকটা যদি দেওয়ালের উপর বল দেয়, ব্লকটা দেওয়ালের উপর বল দিচ্ছে, ব্লকটা কর্তৃক প্রযুক্ত বল, ব্লকটা দেওয়ালের উপর যে বলটা দিচ্ছে সেই বলটা হচ্ছে, ধরো এই বলটার নাম দিলাম এফ। তাহলে এবার দেওয়াল ব্লকটাকে ঠেলবে প্রতিক্রিয়া বল দিয়ে। তাহলে দেওয়াল ব্লকটার উপর যে বলটা প্রয়োগ করতেছে সেই প্রতিক্রিয়া বলটা হচ্ছে আর, সেই প্রতিক্রিয়া বলটার নাম দিলাম আর। বলো বুঝলা কিনা? ব্লকটা দেওয়ালের উপর দিচ্ছে এফ, তাহলে দেওয়াল কি বসে থাকবে, দেওয়ালও প্রতিক্রিয়া বল দিবে আর। তাহলে আর আর এফ ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পর সমান। তাহলে এই এফ কার দেওয়া বল, এই এফটা হচ্ছে ব্লকের দেওয়া বল দেওয়ালের উপর, ব্লকের দেওয়া দেওয়ালের উপর, ব্লকের দেওয়া বল কার উপর, দেওয়ালের উপর, দেওয়ালের উপর, ঠিক আছে? ব্লকের দেওয়া বল দেওয়ালের উপর। আর এই আর কার দেওয়া বল, এই আর হচ্ছে এই যে তল, এই তলের দেওয়া বল ব্লকের উপর। তাহলে ব্লকের উপর কোন বলটা, ব্লকের উপর কোন বলটা, ব্লকের উপর কিন্তু আর, মাথায় রাখিও ব্লকের উপর কিন্তু আর। তাহলে ব্লকের উপর 4টা বল আর, ঠিক আছে? ব্লকের উপর 3টা বল আর এমজি আর উপরের দিকে এফএস, আর এমজি আর উপরের দিকে এফএস। কি ক্লিয়ার? এই হচ্ছে 4টা বল। এবার কথা হচ্ছে কি, এই যে এই ব্লকটা এই বলটা দিচ্ছে কিভাবে, এই বলটা দিচ্ছে কিভাবে? আগে আমরা একটা ম্যাথ করছিলাম, মনে আছে? দেখো এই ম্যাথে এই বলটা দিয়ে আমি এইভাবে ঠেলে রাখছি, এই বলটা দিয়ে ঠেলে রাখছি। তাহলে এই যে দেওয়াল এই মানে সরি ব্লকটা এই দেওয়ালের উপরেই 50 নিউটন বল দিচ্ছিল, এই বলটা দিয়ে ঠেলে রাখছি। তো প্রশ্ন হচ্ছে এইবার বলটা দিচ্ছে কে? এইবার তো আমি ঠেলে রাখি নাই, দেখো তো এখানে আমি আসি নাকি? বলো এখানে আমি বা তুমি আসো যে আমরা এইভাবে চেপে ধরে রাখছি? না। তাহলে এই বলটা আমরা কেউ দিচ্ছি না। তাহলে প্রশ্ন হচ্ছে এই বলটা আসলো কোত্থেকে? এই বলটা আসলো ট্রাকের গতি থেকে, ট্রাকের গতির জন্য, ঠিক আছে? ট্রাকের গতির জন্য। দেখো কলমটা এখানে আছে, এই কলমটা এখানে আছে, তা আমি যদি সামনের দিকে আগাই যাই, দেখো কলমটা এখানে আছে, কলমটা এখানে থাকলো, ধরো আমি কলমটা শূন্যে ফেলে দিছি। এখন আমি যদি সামনের দিকে আগাই যাই, তাহলে কলমটা এসে দেখো আমার এই যে বুকের সাথে লাগবে। তাহলে কি হলো, আমার সাপেক্ষে কলমের কিন্তু একটা ত্বরণ আছে। আমি আমার সাপেক্ষে যদি চিন্তা করি, তাহলে কলমের কিন্তু একটা কলমটার কিন্তু একটা বেগ আছে, একটা ত্বরণ আছে। তাহলে সেইটা নিয়ে এসে কোন দিকে যাচ্ছে, পিছন দিকে যাচ্ছে। ধরো এই যে কলমটা, আমি যদি এই দিকে যাই, সামনের দিকে আগাই, তাহলে আমার সাপেক্ষে ও কি পিছনের দিকে যাচ্ছে না? তাহলে ট্রাকের ত্বরণ আছে এ। তাহলে ট্রাকের সাপেক্ষে মানে ট্রাক ড্রাইভারের সাপেক্ষে আমি যদি ট্রাক ড্রাইভারকে বলি, ভাই তুমি বলো তো ব্লকটার কি অবস্থা, তখন ট্রাক ড্রাইভার কিন্তু বলবে যে ব্লকটা এই দিক বরাবর গতিশীল, এই দিক বরাবর ত্বরণ নিয়ে চলতেছে, চলতে গিয়ে মনে করো এর সাথে গিয়ে ধাক্কা লেগে এভাবে ঠেসে আছে। কি কথা হচ্ছে, ধাক্কা লেগে এভাবে ঠেসে আছে। তাহলে এই ট্রাকের সাপেক্ষে কিন্তু এই ব্লকের একটা ত্বরণ আছে, ট্রাকের সাপেক্ষে ব্লকের ত্বরণ। দেখো যদি এমন হইতো আমি একটু সরায় রাখতাম, একটু সরায় রাখলে সরে থাকতো না, কারণ ট্রাক যখনই সামনে আগে যেত ব্লকটা গিয়ে কিন্তু দেওয়ালের সাথে লেগে থাকতো। তাহলে দেওয়ালের মানে এই ট্রাকের সাপেক্ষে এই ব্লকের একটা ত্বরণ আছে। তো ট্রাকের সাপেক্ষে ত্বরণটা কোন দিকে, ট্রাক চলতেছে এই ত্বরণে, তাহলে ট্রাকের সাপেক্ষে এই ব্লকের ত্বরণ এইদিকে। এটা খুবই মানে কমন সেন্স দিয়ে বোঝা যায়। আগে আমরা সহজ কথা, আগে আমরা ঠেলে বল দিচ্ছিলাম, এবার আর ঠেলে বল দেওয়া হয়নি, ট্রাকটাকে এমন ভাবে চালাই নিয়ে গেছি যাতে অটোমেটিক্যালি ওই ব্লকের উপর একটা বল প্রযুক্ত হয়ে গেছে। তাহলে ব্লকের উপর এই প্রযুক্ত বলটা আসতেছে এই ত্বরণ থেকে। তাহলে এই ব্লকের ত্বরণ কত, এই ব্লকের ত্বরণ কত, ত্বরণ এ। তাহলে প্রযুক্ত বল এফ ইকুয়াল টু কত, এম এ। আগে আমরা এই যে বইটাকে এই দেওয়ালের সাথে ঠেসে ধরে রাখছিলাম, কোনো মতে ঠেসে ধরে রাখছিলাম, একটা বল দিয়ে ঠেসে ধরে রাখছি। এবার আর বল দিই নাই, এবার বইটাকে এখানে রাখছি। তুমি কি করছো এই ব্লক এই যে বোর্ডটাকে টেনে সামনের দিকে নিয়ে গেছো। তাহলে ব্লকটাকে এই বোর্ডটাকে যখন টেনে সামনের দিকে নিয়ে যাচ্ছ, ত্বরণ দিয়ে যখন সামনের দিকে নিয়ে যাচ্ছ, তখন এই বইটা কিন্তু এই দেওয়ালে কিন্তু একটা বল প্রয়োগ করতেছে। তাহলে এই বোর্ডের সাপেক্ষে এই বইয়ের ত্বরণ কত, বোর্ডের ত্বরণ যা সামনের দিকে, বইয়ের ত্বরণ তাই পিছনের দিকে, বোর্ডের সাপেক্ষে বইয়ের ত্বরণ। কি কথা বুঝলা? তাহলে এই বোর্ডটাকে টেনে সামনের দিকে নিয়ে যেতে থাকলে বইটা যাবে কোন দিকে, পিছনের দিকে।
তাহলে সেই ঘটনাটাই ঘটছে এখানে, কি কথা বুঝছো? তো সেটা আমরা একটু কম, মানে এখন তো কমন সেন্স দিয়ে হিসাব করলাম, সেটা একটু ম্যাথমেটিক্যালি করে বের করবো। তাহলে ট্রাকের সাপেক্ষে ব্লকের ত্বরণ, ট্রাকের সাপেক্ষে ব্লকের ত্বরণ। দেখো এই ত্বরণটা হিসাব করে কিভাবে, যার সাপেক্ষে তার থেকে উল্টে দিয়ে লব্ধি করবা। দেখো এই ব্লকের কিন্তু কোনো ত্বরণ টরণ ছিল না, ব্লকের কোনো ত্বরণ টরণ ছিল না, তাহলে যার সাপেক্ষে এর সাপেক্ষে, তাহলে এর ত্বরণটাকে উল্টে দিলাম উল্টে দিয়ে এর ত্বরণের সাথে লব্ধি করব, তো এর তো কোনো ত্বরণ নেই। আপেক্ষিক বেগের ম্যাথ ভেক্টর অধ্যায়ে নিয়ম কি, যার সাপেক্ষে তারটাকে উল্টে দিয়ে লব্ধি করবা। ট্রাক ড্রাইভারের সাপেক্ষে, ট্রাকের সাপেক্ষে ত্বরণ, তাহলে ট্রাকের ত্বরণটাকে উল্টে দিলাম দিয়ে এর ত্বরণের সাথে যোগ করবো, তো এর তো কোনো ত্বরণ ছিল না, এটা জিরো, তাহলে এটা হচ্ছে -a। তাহলে ত্বরণের মান a, মাইনাস কেন আসলো, কারণ এর ত্বরণের ঠিক বিপরীত দিকে, এই কারণে মাইনাস আসলো। তাহলে ত্বরণের মানটা a পেয়ে গেলাম, এই এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে F = ma, F = ma, আর Fs = mg। তাহলে Fs = μ × r, μs × r = mg, বুঝলা? এবার দেখো r সমান সমান কত, দেখো r সমান সমান f, r সমান সমান f, আর f সমান সমান ma, হয়ে গেছে। r সমান সমান f, f সমান সমান ma, তাহলে r সমান সমান ma, তাহলে μs ma mg, খুবই সহজ ম্যাথ, m কাটাকাটি। তাহলে এই যে ব্লকের ভর দেওয়া আছে এটা কোনো কাজেই লাগবে না, তাহলে আমাদের বের করতে হবে কি a এর মানটা, a = g / μs, 9.8 / μs, μs 0.5, তাহলে 9.8 / 0.5, তাহলে এটা হচ্ছে 19.6, বুঝছো? 19.6 এত মিটার/সেকেন্ড স্কয়ার, হয়ে গেল, শেষ। ওকে, ডান। হ্যাঁ, ভাই এর সাথে যেই ভর ওইটা ট্রাকের ভর না, এর সাথে যেই ভর, না না এর সাথে যেই ভর এটা ট্রাকের ভর কেন হবে, এর সাথে যে ভর সেটা তো ওই ব্লকের ভর, আমি তো ট্রাকের ত্বরণ হিসাব করি নাই। দেখো তো ট্রাকের সাপেক্ষে ব্লকের ত্বরণ, তাহলে ব্লকের ত্বরণের মানটাও ট্রাকের ত্বরণের মানের সমান, তাহলে এর সাথে যে ভরটা গুণ দিব সেটা ব্লকের ভর, কারণ এই ব্লক এই ব্লকে প্রযুক্ত বল, তাই না? এই ব্লকের প্রযুক্ত বল, তাহলে ব্লকটা কি পরিমাণ বল প্রয়োগ করছে, ব্লকের প্রযুক্ত বল, তাহলে ব্লক এইদিকে কি পরিমাণ বল প্রয়োগ করছে, ব্লকের এইদিকে ত্বরণ কত a, আর ব্লকের ভর কত f, তাহলে এ ত্বরণে যদি m ভরের বস্তু চলে, ব্লকের ভর হচ্ছে m, এ ত্বরণে যদি m ভরের বস্তু চলে, তাহলে প্রযুক্ত বল F = হবে m × a, বুঝলা? m × a, আগে চাপ দিয়ে ধরে রাখা হয়েছিল, এবার গতি দিয়ে চাপ দিয়ে ধরে রাখা হয়েছে, আর কি ব্যাপারটা এরকম, আর কিছুই না। ওকে, তাহলে এবার আসো, এবার একটা সুন্দর ম্যাথ করব, এই ম্যাথটা একটু লিখো, এরকম জাস্ট দুইটা ম্যাথ আছে, এই দুইটা ম্যাথ একটু করব। তোলো ম্যাথটা তোলো। ভাইয়া আপনার সাথে কথা বলবো, কথা বলিও পরে, আগে তোলো ম্যাথ তোলো, আগে ম্যাথ তোলো, ম্যাথ না তুললে আমার সাথে কোনো কথা নাই, যে ম্যাথ তুলবে না তার সাথে আমার কোনো কথা নাই, যে ম্যাথ তুলবে না তার সাথে কোনো কথা নাই, তার সাথে আড়ি। ওকে, তোলা শেষ, গুড। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। কি বলতেছে দেখো, একজন ব্যক্তি m ভরের একটি ব্লককে দেওয়ালের উপর অনুভূমিক দিকে চেপে কোনো মতে ধরে রাখলেন, এইবার একজন ব্যক্তি চেপে ধরে রাখলেন, তাহলে এইটা হচ্ছে দেওয়াল, এটা হচ্ছে দেওয়াল, এই দেওয়ালের উপর একটা ব্লক, এই যে ব্লক, দেওয়ালের উপর ব্লক, এই ব্লকটাকে একজন ব্যক্তি চেপে ধরে রাখলেন, একজন ব্যক্তি এই যে হাত দিয়ে চেপে ধরে রাখছে, ধরো এটা হচ্ছে হাত, ঠিক আছে, চিন্তা করো হাত, হ্যাঁ, এই যে হাত দিয়ে, এটা কেমন হাত হইলো, এই যে হাত দিয়ে ধরো চেপে ধরে রাখছে ভাবে, হাত দিয়ে চেপে ধরে রাখছে। তো এবার কি বলছে,
অনুভূমিক দিকে কোনো মতে চেপে ধরে রাখলেন। হাত ও ব্লক এবং ব্লক ও দেওয়ালের ঘর্ষণ গুণাঙ্ক, এইবার দুই জায়গায় ঘর্ষণ গুণাঙ্ক। হাত ও ব্লকের এখানে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে μs2 সরি μs1, আর ব্লক এবং দেওয়ালের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে μs2। দুইটা ঘর্ষণ গুণাঙ্ক, দুই তলে ফ্রিকশন, ব্লকের সাথে হাতের তলের ফ্রিকশন আর ব্লকের সাথে দেওয়ালের তলের ফ্রিকশন, দুই পাশে ফ্রিকশন। দেখাও যে লোকটি কর্তৃক প্রযুক্ত বল। এইবার দেখো, এবার কিন্তু ফ্রিকশন দুই সাইডে। তাহলে এই ব্লকের ওজন কাজ করছে নিচের দিকে, ব্লকের ওজন কাজ করছে নিচের দিকে mg। তাহলে এবার এই ব্লক আর এই যে তল, তাহলে ফ্রিকশন কোন দিকে? উপরের দিকে। কোন দিকে ফ্রিকশন হচ্ছে উপরের দিকে। তাহলে উপরের দিকে যে ফ্রিকশন সেটা হচ্ছে Fs1, ঠিক আছে। আর এই দেওয়ালেও তো একটা ফ্রিকশন, এই তলেও একটা ফ্রিকশন, মানে দুই তলে দুটো ফ্রিকশন। এই তলে একটা ফ্রিকশন, ব্লক নিচে, দেখো ব্লক নিচে পড়ে যাইতে চাই, দেওয়াল ফ্রিকশন দিয়ে উপরে ঠেলতেছে। আবার এখানে ব্লক নিচে পড়ে যেতে চাই, আমি হাত দিয়ে চেপে ধরে রাখছি, তাহলে হাত দিয়ে আমি উপরে ঠেলতেছি। তাহলে এই তলে ফ্রিকশন উপরের দিকে, তাহলে দুই তলে দুটো ফ্রিকশন। কিন্তু এটা হচ্ছে Fs2। কেন Fs2 আর Fs1 নিলাম? কেন Fs2 আর Fs1 নিলাম? কারণ স্থিতি ঘর্ষণ, এর স্থির রাখতে হবে। তো বলা হচ্ছে এর স্থির রাখতে গেলে লোকটি কর্তৃক প্রযুক্ত বল কত, মানে লোকটা হাত দিয়ে কি পরিমাণ বল দিয়ে চেপে ধরে রাখবে। তাহলে লোকটা কি পরিমাণ বল দিয়ে চেপে ধরে রাখবে, তাহলে লোকটা যে বল দিল সেই বলটা হচ্ছে F। দেখো প্রত্যেক তলে ক্রিয়া প্রতিক্রিয়া সমান, তোমার কিন্তু একটু আগে দেখাইছি আমি, প্রত্যেক তলে ক্রিয়া প্রতিক্রিয়া সমান। তাহলে চিন্তা করো, লোকটা যদি F বল দিয়ে চাপ দেয়, তাহলে ব্লক কত বল দিয়ে চাপ দিবে? ব্লক কত বল দিয়ে হাতকে ঠেলবে? এই যে ক্রিয়া প্রতিক্রিয়া F অবশ্যই সেম হবে। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া সেম F। কোনটা কার উপর? এই হাত দিচ্ছে ব্লকের উপর, ব্লক দিচ্ছে হাতের উপর, বুঝলা? এইবার আসো, এবার এই আর একটা তল না, এই তলেও তো ক্রিয়া প্রতিক্রিয়া আছে। এখন এই তলেও ক্রিয়া প্রতিক্রিয়া বলটা হচ্ছে F আর F। এখন তোমার যদি মনে হয় না ভাই আপনার কথা আমি বিশ্বাস করি না, আচ্ছা তাহলে তুমি ধরো এখানে প্রতিক্রিয়া বলটা হচ্ছে এই যে এই ব্লক দেওয়ালের উপর যে বলটা দিচ্ছে সেটা হচ্ছে F1। তাহলে এবার দেওয়াল ব্লকের উপর যে বলটা দিবে, দেওয়াল ব্লকের উপর যেটা দিবে সেইটা F1, এটা তো আমি মানি। ক্রিয়া প্রতিক্রিয়া F, ক্রিয়া প্রতিক্রিয়া F1। এখন তুমি বলতেছো ভাই এটা F হলে এটাও F হবে, আমি ওটা বিশ্বাস করি নাই। আমি বলছি না, এটা F, এটা F1, এটা আমি বলছি। কি কথা বুঝছো? এটা F, এটা F1, আমি বলছি যে এই তলে ক্রিয়া প্রতিক্রিয়া F, এই তলে ক্রিয়া প্রতিক্রিয়া F1। এখন কথা হচ্ছে এই ব্লকটা ডান দিকে গেছে না বাম দিকে গেছে? বলো, এই ব্লকটা ডান দিকে গেছে নাকি বাম দিকে গেছে? কোনো দিকে যায়নি। কোনো দিকে যদি না যায় তাহলে এই ব্লকের উপর ক্রিয়ারত বল কোনটা? ব্লকের উপর এই যে ব্লক, এই ব্লকটা না গেছে ডান দিকে, না গেছে বাম দিকে। দেখো আমি হাত দিয়ে ব্লকটাকে এইভাবে F দিয়ে ঠেলতেছি, আর এই দেওয়াল F1 দিয়ে ঠেলতেছে, তাই না? ব্লকের উপর। অনেকে বলতে ভাই এই দুইটা নিলেন না কেন? ওই দুইটা তো ব্লক হাতকে দিচ্ছে, ব্লক দেওয়ালকে দিচ্ছে, আমি এই দুইটা নিব না। আমি দেখব ব্লকের উপর কে কে দিচ্ছে। তাহলে ব্লকের উপর আমি হাত দিয়ে দিচ্ছি, ব্লকের উপর দেওয়াল চাপ দিচ্ছে। এই যে দুই পাশ থেকে এইভাবে ধরে, এই যে চিপার মধ্যে ধরে রাখা হয়েছে, এইভাবে ধরে চেপে ধরা হয়েছে। তাহলে এবার কথা হচ্ছে কি, এটা কোন দিকে গেছে? ব্লকটা ডান দিকে গেছে না বাম দিকে গেছে? কোনো দিকে যায়নি। তাহলে এই দুইটার লব্ধি শূন্য। তাহলে F মাইনাস F1 পরস্পরের বিপরীতে, তাই লব্ধি হচ্ছে বিয়োগফল, এটা লব্ধি শূন্য। তাহলে অতএব F সমান সমান F1, শেষ। F সমান সমান F1, স্থির। তাহলে যদি F সমান সমান F1 হয়, দেখো যদি F সমান সমান F1 হয়, তাহলে এবার আমরা কি লিখতে পারি? এবার এটা স্থির ধরে রাখতে হবে। তাহলে নিচের দিকে ওজন mg আর উপরের দিকে Fs2, উপরের দিকে Fs1। তাহলে Fs1 প্লাস Fs2 এই দুইটা কাজ করে এর ওজনটাকে ধরে রাখছে, এটা হচ্ছে mg। এবার F ইকুয়াল টু মিউ ইন্টু আর। তাহলে এটা হচ্ছে μs1 ইন্টু আর। কোন তলে? এই তলে ক্রিয়া প্রতিক্রিয়া, এই তলের ক্রিয়া প্রতিক্রিয়া বল আর, ঠিক আছে? এই তলের ক্রিয়া প্রতিক্রিয়া বল, এটাকে আমি আর1 দিলাম। এই দেখো এই এফটাকে আমি আর1 নাম দিয়ে দিলাম, আর1, বুঝলা? ঠিক আছে, এইটাকে আমি এই তলে, আচ্ছা এই তলে আর দিয়ে দিলাম, আর। এই এফটাকে নাম দিয়ে দিলাম প্রতিক্রিয়া বলটাকে, ক্রিয়া প্রতিক্রিয়া বলটাকে নাম দিয়ে দিলাম আর। এই তলের ক্রিয়া প্রতিক্রিয়া বলটাকে নাম দিয়ে দিলাম আর1, এটাকে নাম দিয়ে দিলাম আর1 ক্রিয়া প্রতিক্রিয়া বলকে। তাহলে Fs1 এটা হচ্ছে μs1 r1, আর Fs2 এটা হচ্ছে μs2 r2, μs2 r2, এটা ইকুয়াল টু mg। দেখো এবার μs1 r1, তো r1 মানে r1 দিছি, সরি, আচ্ছা ধরো Fs1, এই Fs1 হচ্ছে কোন তলে? এই পাশে Fs1। আচ্ছা ঠিক আছে, ওইটা ঠিকই লিখছিলাম।
Fs1 হচ্ছে μs1 r1, হ্যাঁ। এবার Fs2 এটার জন্য, তাহলে এটা হচ্ছে μs2 r2 না r, r2 না, ওটা হবে r। তাহলে এবার μs1 r1 মানে এই যে r1 মানে f1, আবার μs2 r মানে f সমান সমান mg, ঠিক আছে, সমান সমান mg। এবার μs1 f1 f1 f, f1 f সেম, f1 আর f সেম, তাহলে f1 এর জায়গায় f, μs2 f ইকুয়াল টু mg। তাহলে অতএব ফটাকে কমন নিয়ে নিলাম, তাহলে μs1 প্লাস μs2, μs1 প্লাস μs2 এটা ইকুয়াল টু mg। বলছে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে, কোনো মতে কি পরিমাণ বল প্রয়োগ করা যাবে, f, এটা হবে mg, mg ডিভাইডেড বাই μs1 প্লাস μs2, এই এটা শেষ। কি ক্লিয়ার? এই হচ্ছে ঘটনা। তাহলে এইবার একটা ম্যাথ করো তো তোমরা, এটা 8, এটা 9 নম্বর, এবার 10 নম্বর আর 11 নম্বর, দুটো ম্যাথ করলে হয়ে যাবে। তাহলে 10 নম্বর বলছে ন্যূনতম কি পরিমাণ বল দিয়ে, কি পরিমাণ বল লম্বভাবে প্রয়োগ করে হাত দিয়ে চেপে 2 কেজি ভরের একটি বইকে দেওয়ালের সাথে গতিহীনভাবে রাখা যাবে, হাত ও বইয়ের তলের ঘর্ষণ গুণাঙ্ক, 0.21, বই ও দেওয়ালের ঘর্ষণ গুণাঙ্ক 0.25। বলো পারা যাবে কিনা, বলো। 2 হাত নাকি 1 হাত? 1 হাত, এক পাশে তো দেওয়াল, 2 হাত না, 1 হাত দিয়ে চেপে ধরে রাখা হয়েছে। এই যে চিত্র দেখবা, এই দেখো প্র্যাকটিক্যাল চিত্র, এই যে গতিহীনভাবে রাখবো, স্থিরভাবে রাখবো, তো কি পরিমাণ বল দিয়ে চেপে ধরে রাখতে হবে। এটা আগেরটার মতোই না, আগেরটাতে খালি মান বসাই দিবা, এখানে খালি মান বসাই দিবা, এম এর মান বসাবা 2 কেজি, μs1 এর মান বসাবা 0.21, μs2 এর মান বসাবা 0.25, এই যে মান দুইটা বসাবা, শেষ, ম্যাথ শেষ। তাহলে এবার চলো তো দেখি, চট করে ফেলি একটু। এটা হচ্ছে দেওয়াল, ঠিক আছে, আমি আরেকবার দেখা দিচ্ছি, ওই একই ম্যাথ, কোনো আলাদা কিচ্ছু না। তাহলে এইটা হচ্ছে বইটা, ধরো একটা মোটা বই, এই যে মোটা একটা বই, একটা ডিকশনারি টাইপের বই, এই বইটাকে দেওয়ালের সাথে চেপে ধরে রাখা হয়েছে। তো কত বল দিয়ে চেপে ধরে রাখছি, এই যে বলটা এফ, এটাই আমরা বের করতে চাই। তাহলে এই বলটা যদি এফ হয়, তাহলে এই তলে এই প্রতিক্রিয়া বলটা, এটাকে ধরলাম r1, সেটাও এফ হবে। আবার এই তলে প্রতিক্রিয়া যেটা, সেটাও কিন্তু একই বল হবে, তাহলে এইটাকে আমরা একই, তাহলে এটা এফ, এটা r1, তাহলে আবার এফ বল প্রয়োগ করা হচ্ছে, তাহলে প্রতিক্রিয়া বল আবার কিন্তু r1, আবারও কিন্তু r1, ক্রিয়া প্রতিক্রিয়া আর কি, ঠিক আছে, ক্রিয়া প্রতিক্রিয়া। তাহলে এই তলে ক্রিয়া বল এফ, r1, আবার এই ব্লক এই তলের উপর এফ বল প্রয়োগ করলে প্রতিক্রিয়া বল r1, ওকে। তাহলে নিচের দিকে ওজন mg,
হাত দিয়ে চেপে ধরে রাখছি। কোথায় হাত? এই যে এখানে হাত আছে, এখানে একটা হাত এঁকে ফেলি, এই যে এখানে একটা হাত আছে, এই হাত দিয়ে চেপে ধরে রাখা হয়েছে, হাত দিয়ে এভাবে চেপে ধরে রাখা হয়েছে, বুঝলা? হাত তো দেখা যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে। তাহলে তলের ফ্রিকশন ফোর্স উপরের দিকে, এই তলে এফএস অন, আর এই তলের ফ্রিকশন ফোর্স উপরের দিকে, এই তলের ফ্রিকশন ফোর্স উপরের দিকে, দ্যাট ইজ এফএস2। তাহলে এমজি এটা সমান সমান এফএস অন এফএস2। তাহলে এটা এমজি এফএস ইকুয়াল টু হচ্ছে মিউ এস ইন্টু আর। তাহলে মিউ এস অন ইন্টু এই তলের জন্য আর অন, আর এফএস2 এই তলের জন্য ওটা আর2। তো আর2 ও তো আর অন, একই তো মান। এটা যদি আর অন হয়, ধরো এটাকে বললাম আর2, সেটা তো একই মান, একই মান। তাহলে আর2 এর মানও এফ, আর অন এর মানও এফ, সব একই। তাহলে এফ কমন নিয়ে নিলাম, এফ কমন নিয়ে নিলাম, এটা এফ এটা এফ কমন নিয়ে নিলে মিউ এস অন মিউ এস2 এম জি। তাহলে ভাই অতএব এফ সমান সমান এম ডিভাইডেড বাই মিউ এস অন প্লাস মিউ এস2। বুঝছো? দেখো একই জিনিস চলে আসলো, ইনটু হচ্ছে জি। তাহলে এম এর মান 2 কেজি, জি এর মান 9.8 ডিভাইডেড বাই মিউ এস অন মিউ এস2। মিউ এস অন এর মান 0.21 আর মিউ এস2 এর মান 0.25। তাহলে কত আসছে? উত্তর কত আসছে বলো? 42.60 নিউটন। এই বল দিয়ে স্থিরভাবে বইটাকে রাখা যাবে। এইবার আসো, এইবার প্র্যাকটিস শিটের একটা ম্যাথ করবো। হয়েছে? সবার হয়েছে? আগের ম্যাথ সেম ম্যাথ, তাও আমি করে দেখালাম। তুমি ডাইরেক্ট সূত্র ব্যবহার করতে পারো, যেটা আগেরটা বুঝে গেছো। এইবার আসো দেখো, 1 কেজি ভরের একটি বইকে, 1 কেজি ভরের একটি বইকে 2 হাত দিয়ে, একটি বইকে 2 হাত দিয়ে চেপে ধরে রাখা হয়েছে, চেপে ধরে রাখা হয়েছে। 2 হাত দিয়ে এভাবে একটা বইকে এভাবে চেপে ধরে রাখা হয়েছে। তো প্রতি হাতের, এই যে হাত দিয়ে যে চেপে ধরে রাখছি, তাহলে প্রতি হাতের চাপের বল 2.5 জি নিউটন। জি মানে কিন্তু 9.8, 2.5 ইন্টু 9.8 দিয়ে যেটা আসবে এত নিউটন। তাহলে প্রতি হাতের চাপের বল এত হলে হাত ও বইয়ের তলের ঘর্ষণ গুণাঙ্ক কত? বইয়ের তলের ঘর্ষণ গুণাঙ্ক কত, এটা বের করতে হবে। বলো পারবো কিনা? তাহলে দেখো, এই হচ্ছে একটা বই। আচ্ছা, বইটাকে এইভাবে আঁকি। এই হচ্ছে একটা বই, এই বইটাকে 2 হাত দিয়ে চেপে ধরে রাখছি আমরা। তাহলে এই পাশে এক হাত আর এই পাশে একটা হাত, এই পাশে একটা হাত, এই যে 2 হাত দিয়ে চেপে ধরে রাখছি। দুই হাত দিয়ে চেপে ধরে রাখছি। এই ঠিক আছে, 2 হাত দিয়ে চেপে ধরে রাখা হয়েছে। এই যে এইভাবে 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 2 হাত দিয়ে চেপে ধরে রাখছি। ঠিক আছে, কি ক্লিয়ার? তাহলে এবার আসো, বইয়ের ওজন কাজ করছে নিচের দিকে, বইয়ের ওজন টোটাল ওজন এটা কাজ করছে নিচের দিকে। তাহলে এই যে এই হাতের সাথে বইয়ের তলের যে সংস্পর্শ তল, সেই তলে একটা ফ্রিকশন উপরের দিকে। ঠিক আছে, এটা Fs1। আবার এই তলে একটা ফ্রিকশন, এই তলে একটা ফ্রিকশন, সেটা উপরের দিকে। এবার কথা হচ্ছে এটা কি Fs2 বলবো? একই হাত একই বইয়ের তল, একই হাত একই বইয়ের, আমারই 2 হাত, তাই না? আমারই 2 হাত। তাহলে একই হাত একই বইয়ের তল, একই হাত একই বইয়ের তল। তাহলে Fs1 Fs2 বলে লাভ নেই, Fs কিন্তু 2 পাশে কাজ করছে, 2 তলে কাজ করছে। বুঝছো? এইবার শোনো, এই যে আমি বইটাকে 2 হাত দিয়ে চেপে ধরে রাখছি, বলো বলো কোন হাতের অবদান বেশি? বলো দেখি, কোন হাতের অবদান বেশি? 2 হাত দিয়ে এভাবে চেপে ধরে রাখছি, বলো কোন হাতের অবদান বেশি? 2 হাতেরই সমান। তাহলে এই বইয়ের ওজন কত? দেখো, বইটারে ছেড়ে দিলে কি হবে? দেখো তাকাও, ছেড়ে দিলে পড়ে গেছে।
দেখো ছেড়ে দিলে নিচে পড়ে গেছে। তাহলে আমি এই বইটাকে ধরে রাখতে চাই, এই বইটাকে স্থিরভাবে এভাবে ধরে রাখতে চাই, তা বইটাকে আমি ছেড়ে দিলে তো নিচে পড়ে যাচ্ছে। তা আমি এক হাত দিয়ে দেখো তো ধরে রাখতে পারি কিনা, দেখো এক হাত দিয়ে ধরে রাখতে পারছি, এক হাত দিয়ে এভাবে ধরে রাখতে পারবো না, তাহলে 2 হাত লাগবে, কিন্তু এই যে 2 হাত লাগবে। তাহলে বইয়ের যে ওজনটা, সেই ওজনটা নিচের দিকে, তাহলে এই হাতের ফ্রিকশন কাজ করছে উপরের দিকে, এই হাতের ফ্রিকশন কাজ করছে উপরের দিকে, কি তাই না? এই হাতের ফ্রিকশন উপরের দিকে, এই হাতের ফ্রিকশন উপরের দিকে, 2 হাতের ফ্রিকশনই এভাবে উপরের দিকে কাজ করতেছে, এই যে উপরের দিকে কাজ করতেছে। তাহলে বইয়ের ওজন যা, সেই ওজনের অর্ধেক আমার এই হাত উপরের দিকে ঠেলে ধরে রাখছে ফ্রিকশন দিয়ে। বইয়ের ওজনের বাকি অর্ধেক এই হাত ফ্রিকশন দিয়ে উপরের দিকে ঠেলে ধরে রাখছে। কথা বুঝছো না বুঝো নাই? তাহলে 2 হাতের অবদান সমান, তাহলে 2 হাত মিলে এর বইয়ের ওজনটাকে ধরে রাখছে। তাহলে প্রত্যেক হাতে এই বইয়ের ওজনের কতটুকু গেছে বলো? প্রত্যেক হাতে এই বইয়ের ওজনের কতটুকু ধরে আছে? অর্ধেক, হাফ হাফ, ঠিক আছে, হাফ হাফ, তাহলে অর্ধেক অর্ধেক করে। তাহলে এই হাত ধরে আছে বইয়ের এতটুকু অর্ধেক, আর তাহলে বাকি অর্ধেক ধরে আছে এই হাতটা, কারণ নিচের দিকে টোটাল ওজন mg, দেখো নিচের দিকে টোটাল ওজন mg, তাহলে উপরে fs আর উপরে fs। এখন কথা হচ্ছে কি ভাই আপনি কি আন্দাজে ঢিল ছুড়লেন? না, আমি আন্দাজে একটু ঢিল ছুড়ি নাই, আমার কাছে ম্যাথমেটিক্যাল এভিডেন্স আছে। এভিডেন্স হচ্ছে mg নিচের দিকে যদি স্থির থাকতে হয়, তাহলে fs উপরের দিকে, fs উপরের দিকে, তাহলে fs প্লাস fs, দেখো fs প্লাস fs, তাহলে প্রত্যেকটা fs, এই fs টু fs, তাহলে fs মানে mg/2। দেখো আন্দাজে আমি বলি নাই, যেটা আমি ফিল করে বলছি সেটা কিন্তু ম্যাথমেটিক্যালি হচ্ছে যে fs হচ্ছে mg/2। তাহলে যে কোনো এক তলের হিসাব করলেই চলবে। আসো এবার যে কোনো এক তলের হিসাব আমরা করতে চাই, তাহলে যে কোনো এক তলের হিসাব আমরা করতে চাই এবার। কেন অনেকে বলছে ভাই এক তলের হিসাব কেন করবেন? কারণ বলছে প্রতি হাতের চাপের বল এত, তাহলে হাত ও বইয়ের তলের ঘর্ষণ গুণাঙ্ক কত? তাহলে আমরা এটারে অর্ধেক করে ফেলছি, এই হাত বাদ, এই হাত বাদ, তাহলে বই এখন অর্ধেক, কারণ এই হাত আমার এই অর্ধেক বইটুকুকে ধরে রাখছে, এই হাত ধরে রাখছে অর্ধেক বইটুকুকে, এইটুকু বইটুকুকে ধরে রাখছে। তাহলে নিচের দিকে এর ওজনের অর্ধেক, এর ওজনের অর্ধেক, তাহলে mg/2, আর উপরের দিকে fs, দেখো fs মানে mg/2, দেখো লেখাই আছে fs ইকুয়াল টু mg/2, তাহলে fs দ্যাট ইজ mg/2। ওকে, হয়ে গেছে। আর এই তলের চাপের বল, এই যে হাত দিয়ে যে এই তলে চেপে ধরে রাখা হয়েছে, তাহলে এখানে যে ক্রিয়া প্রতিক্রিয়া বল আর কি, ক্রিয়া প্রতিক্রিয়া বল মানে আর, একবারে লিখে দিই। তো বলা হচ্ছে এই চাপের বল প্রতি হাতের চাপের বল, মানে প্রতি হাত কি পরিমাণ চাপ দিয়ে ধরে রাখছে। তাহলে এই হাতটা যদি দেখো, এই হাতটা যদি এফ পরিমাণ চাপ দিয়ে ধরে রাখে, তাহলে এই যে প্রতিক্রিয়াটা আর, তাহলে আর সমান সমান এফ, এই যে আর সমান সমান এফ, ঠিক আছে, আর সমান সমান এফ। ঠিক একইভাবে এই হাত যদি এফ পরিমাণ বল দিয়ে চেপে ধরে রাখে, তাহলে প্রতিক্রিয়া বল আর, আর সমান সমান এফ। তাহলে আর এর মানটা কত? প্রতি হাতের চাপের বল 2.5 জি নিউটন, এত, এটা হচ্ছে আর এর মান। তাহলে আসো স্থির অবস্থায় যদি থাকে, স্থির অবস্থায় যদি থাকে, তাহলে এইদিকে এদিকে বলটা এটা কত? এফ, আমি এফ বল প্রয়োগ করছি, আর প্রতিক্রিয়া বল এটা আর, এই যে আর, এই বলটা প্রতিক্রিয়া বলটা এটা আর, তাহলে এফ সমান সমান আর, ঠিক আছে, আর এফ এস সমান সমান mg/2, আর এফ এস মানে মিউ এস ইন্টু আর সমান সমান mg/2। তো মিউ এস এর মান বের করতে চাই মনে হয় না? হ্যাঁ, আর ইকুয়াল টু কত? আর ইকুয়াল টু 2.5 জি, 2.5 জি, ঠিক আছে, 2.5 জি। বইয়ের ভর কত? 1 কেজি, তাহলে বইয়ের ভর বসাই দিই 1/2 জি, তাহলে জি আর জি কাটাকাটি গেল, তাহলে অর্থাৎ মিউ-এস হচ্ছে 1/5, তো 1/5 মানে কি? 0.2, 1/5 0.2, 0.2, এটাই হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। শেষ, কে বুঝলা? এটাই হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, শেষ। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট দিন তাহলে আমরা অন্য টপিক পড়ব। আর তোমাদের প্র্যাকটিস প্রবলেমের যত ম্যাথ আছে আমি করে দিব, চিন্তা করিও না। শুক্রবার আমাকে একটু গুতা দিও, ঠিক আছে? খিদা লাগছে, হ্যাঁ আজকে তো 2 ঘন্টা পড়াই ফেলছি ভাই। ওয়ার্ক এনার্জি পাওয়ার আপনি নেবেন? হ্যাঁ, এটা আমি নিব। এটা তোমাদের আর্কাইভে হোয়াইট বোর্ডের ক্লাস দেওয়া আছে। আমি 2 দিন পরে, ঠিক আছে, কয়েকদিন পরে আর্কাইভে তোমাদের স্মার্ট বোর্ডের ক্লাসও দিয়ে দিচ্ছি। ইভেন এটা আমি লাইভেও করাবো। তোমাদের কি লাগবে খালি বলো, ভাই কথা বলবো আপনার সাথে।
হাদিকা ফেরদৌস, কি কথা বলবা একটু বলো, এখানে বলো। আজকে অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে, আজকে মাইকটা অন করতে চাচ্ছি না। আজকে মাইকটা ভাই তাড়াতাড়ি শেষ করেন। হ্যাঁ করে দিব। এরপর স্থির তড়িৎ শুরু করেন ভাই, দ্বিতীয় পত্রে পিছায় আছি। আচ্ছা স্থির তড়িৎ শুরু করে দিব। হ্যাঁ তোমরা সবাই স্থির তড়িৎ চাইতেছো, স্থির তড়িৎ শুরু করে দিব, যাও। দাদা হাত দুইটা কি একই মানুষের? একই মানুষেরই হাত। না না, একটা তোমার আর একটা তোমার নায়িকার, একটা তোমার একটা তোমার নায়িকার, ঠিক আছে? দুইজনে একসাথে বই চাপ দিয়ে ধরে রাখছো। ওকে দাদা, হাফ ইয়ারলিতে পাস করব কিভাবে? হাফ ইয়ারলিতে পাস করবা, বইটা পড়বা, বোর্ড বই পড়বা, বোর্ড বইয়ে দেখবা কি কি টাইপের কোশ্চেন আসছে, সেইগুলো পড়ে যাবা, হয়ে যাবে, শেষ। ফিজিক্সে অনেক টাইম চলে যায়, অন্য সাবজেক্ট অন্যগুলার টাইমই থাকে না, কি করব? ফিজিক্স তো রয়্যাল সাবজেক্ট, বুঝোই তো। ফিজিক্স তো টপিকের মানে বিভিন্ন ধরনের ভেরিয়াস টপিকের সাবজেক্ট, এক একটা অধ্যায়ে বহুত বহুত টপিক, ঠিক আছে? তো অন্যান্য সাবজেক্টের কিছু সময় ফিজিক্সকে দিবা, বুঝতে পারছো? ফিজিক্স তো রাজা। ম্যাগনেটিজম আপনি নিয়েন, সবই আমি নিব, তড়িতের সবগুলো আমি নিব, কোনো চিন্তা নাই। আইডিয়াল গ্যাসের প্র্যাকটিস শিট লাগবে, আইডিয়াল গ্যাসের প্র্যাকটিস শিট দিয়ে দিবে। ভাই সামনে এক্সাম বন্ধ দিবেন না, আগে এক্সাম শুরু হোক, দেখি। এক এক জায়গায় তো এক এক রকম এক্সাম হবে, এক এক সময় এক্সাম হবে, তো মনে হয় না বন্ধ হবে। হাত ভিন্ন হলে এফএস ভিন্ন হবে, হ্যাঁ হাত ভিন্ন হলে তো তখন এফএস ভিন্ন হবে। তখন লিখবা FS1 প্লাস FS2 ইকুয়াল টু mg, তখন হবে FS1 প্লাস FS2 ইকুয়াল টু mg, FS ইকুয়াল টু mg/2 হবে না। ভাই ফিজিক্সের সব বুঝি কিন্তু ম্যাথ পারি না, একটু সাজেশন দেন। বেশি বেশি করে ম্যাথ প্র্যাকটিস করবা, এই তো সাজেশন, এক কথায় সাজেশন। ভাই একটা কথা, আমার আগে কিছু পড়া হয়নি, ভেক্টর আর এইটা বাদে এখন কোনটা রেখে কোনটা পড়বো, মানে ভাই আগে কোনগুলা শেষ করা দরকার। আগে ভেক্টর পড়ো, আগে ভেক্টর পড়ো, তারপরে গতিবিদ্যা পড়ো, তারপরে নিউটনের বলবিদ্যা আসো। একটু একটু মনে করো যে ত্বরণ বেশি দাও, ত্বরণ বেশি দিয়ে একটু জোরদার পড়াশোনা করো, তাহলে ঠিকঠাকভাবে সিলেবাস শেষ করতে পারবা, কোনো চিন্তা নেই। তবে ত্বরণ বেশি দিতে হবে, বুঝলা? ওকে ওকে ঠিক আছে, টাটা বাই বাই, ভালো থাকো তোমরা। পান কথা বলা শুরু করলাম।